বিশ্লেষক। তাকে আমরা দেখতে চাই রাজনৈতিক বিশ্লেষক। এটা সবাই আমরা কমন এটা এখন। যাই কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন, দেশের অবস্থা নিয়ে আলোচনা করেন। সো আমরা রাজনৈতিক বিশ্লেষক সবাইকেই বলতে পারি। জি, রুমা আপা আরপি স্টেশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ ইসমাইল ভাই আর যারা দেখছেন। জি, জি অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিশ্চয়ই জানেন, অবগত আছেন। আম কি হচ্ছে, কি হচ্ছে না, নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে এখনো দ্বন্দ্ব আছে। এখনো দ্বন্দ্ব মানে কি দ্বন্দ্ব ছিলই। তারপরও আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু বলেন, মহা উৎসব মুখর নির্বাচন হবে। সেই বিষয়ে তিনি একজন নোবেল বিজয়ী মানুষ, মানুষ আশাবাদী হয়ে ওঠে যে মহা উৎসব মুখর নির্বাচন যেহেতু হবে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, তাহলে অবশ্যই হবে। কিন্তু আচার-আচরণের কথাবার্তায় পত্র-পত্রিকার শিরোনামে আমরা নির্বাচনের কোনো অবস্থা দেখি না। আজকের পত্রিকার শিরোনামগুলো আমি একটু দৈনিক ইত্তেফাক থেকে বলে দেই। ১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩,০০০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার। এটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আর ফের আন্দোলনের ডাক প্রাথমিকের সহকারী শিক্ষকদের। ঠিক আছে? এরকম কিছু তথ্য আজকে আছে। রেকর্ড গড়ে হাজার আচ্ছা ঠিক আছে। তারপরে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে দূরত্ব বাড়বে। হাসনাত আব্দুল্লাহ তিনি এ কথা বলেছেন। তারপরে আমাদের মির্জা ফখরুল সাহেব বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, এখানে একটু কথা আছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন তারা কারা? বিএনপির নাম তিনি এখন বাদ দিতে চাচ্ছেন। দয়া করে নির্বাচনের বিরোধিতা করবেন না। এটা নিয়েও আলোচনা হতে পারে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, ঠিক আছে? বিএনপিকে সেভ করে তিনি বলছেন, বিএনপি কি এতদিন মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ২০২৪ এর ৫ই আগস্টের পর থেকে? সেটাও ছিল কিনা সেটা নিয়েও আলোচনা হবে। রুমা আপা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের শাহিদ সাহেবও মনোযোগ দিয়ে শুনবেন। জি। জি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। প্লাস আজকের আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় আরপি স্টেশনের আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে নো ভোট এবং বিএনপির বেহাল দশা। আমি ১ম এ আ আমাদের রুমা আপা, আপনি আজকের বিষয়ের উপর একটু কথা বলবেন। আজকের বিষয়ের উপর আপনার ২-৩ মিনিট বলেন, তারপর আমরা বিভিন্ন পয়েন্টে আপনাদের সাথে কথা বলব। জি। নৌকা ছাড়া ভোট নাই আরকি। নৌকা না থাকলে এটার মানে বাংলা কি? বাংলা কি নো নো বোট, নো ভোট ভোট? আমি মানে পোস্ট দিয়েছিলাম। হ্যাঁ। মানে নৌকা না থাকলে ভোট নাই। হ্যাঁ, ভোট ও দিবে আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এটা ও! আমাদের খুব ছোটবেলার ইয়ে ছিল। হ্যাঁ। একটা ছিল ভোট ফর ভোট, আরেকটা ছিল নো ভোট, নো ভোট। তো হুম, এটা আসলে আমার কথা না। এটা এক্কেবারে সাধারণ আ শ্রমিক শ্রেণীর যারা তাদের কথা। আমি সেটাই ছোট, ছোট ক্লিপস দেখছিলাম ভিডিওতে। তো তারা আসলে বাংলায় বলছিলেন। নাও স্যার আবার কি এর ভোট? হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এবং এটা একাধিক মানে একজন না। আবার একটা দেখলাম গুচ্ছগ্রাম যেটাকে আমরা বলি আশ্রয়ণ প্রকল্পের। সেখানেও ওরকম মহিলারা বলছেন মানে পুরা তেড়ে আসছেন। নাও সারা কি এর ভোট রে? এইভাবে। তো এটা একদম গণমানুষের কথা। এটা এমন নয় যে মাননীয় প্রধানমন্ত্রী রয়টারে বা ইন্ডিপেন্ডেন্স এ যা বলেছেন আ সেখান থেকেই কিন্তু মানুষ নিয়েছে তা কিন্তু না। তার অনেক আগে থেকেই দেশের মানুষ বলতে শুরু করেছে। অনেক আগে থেকেই। যখন নির্বাচনের কথা আসলে উঠছে। আর যদি একদম কম করেও ধরেন তাহলেও আমার মনে হয় এখন ৫০% মানুষ আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই চায় এবং তাদেরকেই মানে উনাকে আসলে একমাত্র নেতা হিসেবে মনে করে, আশ্রয় হিসেবে মনে করে এবং এটার পেছনে যথেষ্ট কারণ আছে। এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাবিহীন বাংলাদেশ কতটা বিপর্যয়গ্রস্ত বা কতটা ভয়ংকর হতে পারে মানুষ সেটা হাড়ে, হাড়ে টের পাচ্ছে। সেখান থেকে অ্যাকচুয়ালি একটা উপলব্ধি এসেছে। সেটাই মানুষের মুখে, মুখে বেরিয়ে পড়েছে। কাজেই আপনি যদি আ নৌকা জনাব আরিফ সালামকে আপনি যদি একটা, একটা করে বলেন যে আসলে জুলাই সনদ নিয়ে হচ্ছেটা কি? সেটা তো একটা বড় কোশ্চেন জাতির। হচ্ছে এটা কি? কত কোটি টাকা খরচ করে ৯ মাস ধরে বৈঠক করে তারা যেটা প্রোডাকশন দিল সেটা নিয়ে এখন যেই কয়টা বাজারে দল ছিল তারাই এটাকে আপত্তি করছে। বাজারে আহ, বলছে এই জন্যই যে বাজারে অনুপস্থিত তো আরো অনেক দল আছে। ৫৫টা দলের মধ্যে মাত্র ২৫টা দল এটাতে স্বাক্ষর করেছে। তো বাকিরা অনেকের বাইরে বাকিদেরকে রেখে দিয়েছেন আপনি। এখন ঐক্যের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আবার সৃষ্টি হয়েছে এখন অনৈক্য, এবং প্রধানত এই অনৈক্য যে কারণটা সেটা হচ্ছে যে বিএনপি যে অভিযোগ করছে সেটা হচ্ছে যে এটা তাদেরকে এক ধরনের প্রতারণা করা হয়েছে, এবং এটার রেফারি যারা আছে
তারা নিজেরাই গোল দিয়ে দিচ্ছে। আর যে তাদের মূল অভিযোগের যে বিষয়টা সেটা হচ্ছে যে 48টা সংবিধান সংক্রান্ত যেই প্রস্তাবনা রয়েছে সেখানে 18টার মধ্যে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এবং কি কারণে দেওয়া আছে সেটাও এখানে উল্লেখ আছে। কিন্তু ঐক্যমত্য কমিশন যে চূড়ান্ত যে রিপোর্ট দিয়েছে সেখানে যেখানে ভোটের কথা বলা হয়েছে সেখানে ওইগুলো উল্লেখ নাই। তো উল্লেখ যদি না থাকে তাহলে তো সত্যি এটা একটা প্রতারণা একটা দলের সঙ্গে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর গণভোট কোন দিন হবে, এটা রিজনেবল কাহিনী হচ্ছে যে এটা গণভোট ভোটের দিন হওয়া উচিত, কিন্তু না, এটা ভোটের আগে হতে হবে। এবং আগে হতে হলে কেন জাতির এত টাকা শ্রাদ্ধ করবে, এবং আগে হওয়া এবং ভোটের দিন হওয়ার মধ্যে পার্থক্য কি সেটাই তো আমরা বুঝতে পারছি না। যদি সেটা বোঝানো যেত যে আগের দিন হলে আমাদের এই লাভ, ভোটের দিন হইলে আমাদের এই ক্ষতি, তো সেটা মানুষ বুঝতে পারতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 9 মাস যে ইয়ে দিয়ে দেওয়া হয়েছে, আপনার টাইম ফ্রেম দিয়ে দেওয়া হয়েছে, যদি এরা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে 9 মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে। অটোই যদি হয়ে যায় তাহলে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকার একটা ইয়েও দেবে, অধ্যাদেশও জারি করবে। তো এত কিছুর পরেও যখন অধ্যাদেশ জারি করবেন, যখন আইনি ভিত্তি দেওয়ার জন্য 9 মাসে অটো হয়ে যাবে, এবং তাও না পারলে পরবর্তীতে এরা আবার বসে ডিসিশন নেবে সংসদ সদস্যরা, এত কিছু হওয়ার রাখা সত্ত্বেও তাহলে গণভোটটা কি কারণে সেটাই আমি বুঝি না। এটা আমার মাথায় আসছে না, আপনি জানেন কিনা জানি না। আর এই গণভোট যদি আহ হবেই, সেখানে যদি আবার না ভোট ইয়ে হয়, আপনার জয়ী হয়, তাহলে এই যে অধ্যাদেশ জারি করছেন আপনি এবং 9 মাসে যে টাইম ফ্রেম দিচ্ছেন তাহলে সেগুলো কোথায় যাবে? এবং আমার তো মনে হচ্ছে যে যদি সত্যিকার অর্থে না ভোট জয়ী হওয়াটা অসম্ভব কিছু না, যদি বিএনপি এখানে অবস্থান নেয়, বিএনপি অলরেডি সোশ্যাল মিডিয়ায় তাদের ক্যাম্পেইন আছে, অনেকগুলো ইস্যুতে তাদের না, এবং এটা ধরেই নিচ্ছে যে তারা গণভোটের বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে। জুলাই সনদের বিরুদ্ধে তারা অবস্থান নেন নাই, কিন্তু গণভোটের বিরুদ্ধে তাদের অবস্থান না। কিন্তু এটাকে জুলাই সনদের এগনিস্টে যাওয়া তো বিচিত্র কিছু না। তো এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে বিষয়টা খুবই ঘোলাটে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, কালকে আহ, আসিফ নজরুল যে ইয়ে দিলেন, প্রেস ব্রিফিং বললেন, সেখানে উনি উনি উল্লেখ করছেন যে এখন উনি এটা দুঃখ প্রকাশ করেছেন যে মানে হতাশা ব্যক্ত করেছেন যে রাজনৈতিক দলগুলোর এই বিভক্তি, আমরা এখন কি করতে পারি, সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক এখন আহ প্রধান উপদেষ্টা, উনি উনি করবেন। তো প্রধান উপদেষ্টা কি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি নাকি? উনি কি করে এটা চূড়ান্ত সিদ্ধান্ত দেন? এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য তো রাষ্ট্রপতি আছে। তো রাষ্ট্রপতি পদটা তাহলে বিলুপ্ত করে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ঊর্ধ্বে, এটা এখানে ডিক্লেয়ার করে দিলেই তো হয়। এত সব তালবাহানোর তো প্রয়োজন নেই মনে হয় আমার। হম আসলে মানে আপনি যে কথাটা বললেন যে সমস্ত সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব প্রধান উপদেষ্টা, মানে কি এই যে শেখ হাসিনার আমলে যে একটা প্র্যাকটিস চলতো যে শেখ হাসিনা সব সিদ্ধান্ত দেবেন, এখন আমরা প্রধান উপদেষ্টা দিচ্ছি কেন? উনি কি সব জানতা? উনি যে কতটা জানেন এটা তো গত 1 বছর আমরা দেখেছি। কাজে এই যে প্র্যাকটিসটা সেই একই প্র্যাকটিস কিন্তু, তো এটা আমরা কেন করছি যাবো না? যাও আমরা অন্য একটা প্রসঙ্গে আসি। আপনি জানেন একটা জিনিস, সেই জিনিসটা হলো যে এর মধ্যে এই গণভোট নিয়ে আপনি যে বলেন না, যে একটা সম্ভাবনা আছে, না হয়ে গেলে কি হবে, না যদি হয়ে যায় তাহলে এতদিন ধরে যে এতদিন ধরে যে আমরা যে আলোচনা করলাম, টাকা পয়সা খরচ করলাম, সবই তো না হয়ে যাবে। কিন্তু এই যে সংস্কার জুলাই সনদ যেটা হয়েছে তার মধ্যে তো ভালো ভালো অনেক কিছু আছে। এই সবগুলিকে না করার যে রিস্কটা, এই রিস্কটা এবার জামাতে ইসলাম নেওয়ার জন্য তো গো ধরেছে কেন? জামাতের এই গো ধরার কারণটা কি আপনি কোনো ধারণা করতে পারেন? কেন এর মধ্যে পিছনে কি রাজনীতি থাকতে পারে? আমি জানি না, তারা বিএনপি যেটা করবে সেটার বিরোধিতা করাই হয়তো এখন তাদের রাজনীতি হয়েছে। আওয়ামী লীগ যা করবে তার বিরোধিতা করা যখন একসময় বিএনপি রাজনীতি ছিল, এখন এই অবস্থা কেন? তারা একটা জুলাই সনদ করেছে, আপনি যেটা বললেন 84টা পয়েন্টের মধ্যে সবগুলো তো খারাপ তা তো না,
অনেকগুলোই তো রাইট জাতির প্রয়োজন আছে। তো আছে সেগুলোর জন্য তো সংসদই ছিল সবচেয়ে বেটার ওয়ে। এখন আপনারা সংসদকে পাশ কাটিয়ে নিজেরা করতে চান সেই জায়গায়ও আপনাদের আপত্তি। এবং গণভোট কেন আগে হতে হবে সেটার কোনো ব্যাখ্যা আমি সুস্পষ্টভাবে পাচ্ছি না যে এটাতে এই উপকার হয়। এখন তো মানুষ অন্যভাবে দৌড়ে নিতে পারে। গণভোট যদি না হয়, কোনো কারণে এটা যদি না জিতে, তাহলে এরা ভোট দিবে কিনা। এবং তখন তো এই এই জুলাই বিপ্লবী যারা আছে বা জুলাই আহ, যারা আফোল্ড করেন, তারা তো একসঙ্গে বলবেন যে আমাদের জুলাই চলে গেল। এবং বাস্তবে তো তাই যাবে। আপনি তো যখন গণভোটে যখন এটা না হয়, তখন তো আপনার কোনো স্কোপ থাকে না যে সেখানে আপনার হাঁ করানোর এবং রাইট সংসদে সেগুলোকে পাশ করানোর। তো তো এখন যদি তখন এবং এই 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 না ভোট দিয়ে হয়তো আরেকটা তছনছ শুরু হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে। তাহলে কি এবং এটা মানবে কিনা আলটিমেটলি তখন আলটিমেটলি আপনার কি মনে হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত অথবা ভণ্ডুল করার জন্য এগুলি হচ্ছে? এটা যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ করবে করবে করে নিশ্চয়ই ঘুরছে, তাকে পাত্তা দেয় নাই, সে এখন এসে বলতেছে আমি ওনার ইন্টারভিউ করব। কিন্তু শেখের বেটি তো একটা জিনিস, সে তো হায়াল্লা খালেদ একদম চুদলিং পং করে দিয়েছে রয়টার্স ইন্টারভিউ দিয়ে। মানে এইটা দেখে সকাল থেকে আমি একা একাই হাসতেছি। ভাই এইটা কি, তুই 2 দিন ধরে চিল্লাইতেছস শেখ হাসিনার তুই ইন্টারভিউ পারলে করবি, তোর জন্য এটা এখন একটা বিগ চান্স। ভাই কি ঠাকা লাগছে শেখের বেটি তোকে ইন্টারভিউ দিবি? তুই কে চুদানির ফুয়া? হ্যাঁ, মানে সিরিয়াসলি তোর তোর লেভেল হয়েছে ছাপরি লেভেল। তুই আনবি হাবদাল্লা, সার্জিস, শাওয়ালা, হাদি, ডারবি নাসির, তারপর হচ্ছে লাগাইতে দিবা তুষার, এগুলো হচ্ছে তোর শোয়ের জন্য উপযুক্ত। তুই টিআরপি পাবি, খাবি। শেখ হাসিনার লেভেল তো তোর না, তুই কেন তার ইন্টারভিউ করতে চাস? তোর তো ওই লেভেল গন, তুই লেভেল আর বিলং করস না। একদা হয়তো করতি, এখন করস না। তো এই হায়াল্লা খালেদের একদম চুদলিং পং করে শেখ হাসিনা বলে দিছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারি অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশে ফিরবে। পরিবারতন্ত্র নির্ধারণ করবে না এই ভাগ্য নির্ধারণ করবে সাধারণ জনগণ। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ আওয়ামী লীগ জনমানুষের দল, সেটা তোমাকে বুঝতে হবে। আর তোমরা যারা শাপলা না সাউয়া নিয়ে চিল্লাফাল্লা করতেছো, তোমাদের এই নাটকটা আমরা খুব ভালো মতো বুঝি। ফেব্রুয়ারিতে তোমরা ইলেকশন হইতে দিবা না। এখন তো বিএনপি এটা বুঝতে পারতেছে না, কারণ বিএনপি তো খায় মুলার জুস যদি না খাইতো তাহলে তারা অনেক আগেই বুঝতে পারতো। তারা এই নাচতে নাচতে ঝুলাই সনদে সাইন করতে যাইতো না। ঝুলাই সনদে সাইন করে নিজেদের গোয়ায় যে একটা বাস ঝাড় ভরছে বিএনপি রাজনীতি তো সেই 2013 সালেই শেষ। তারপরও তারা এতদিন টিপ করে টিকে ছিল। কোনো একদিন তো সেই কোনো একদিন যখন 5ই আগস্ট ঘটলো, আমাদের ট্যারেক জিয়া, সে তো লন্ডনের 10% আরাম ছেড়ে যায় নাই। সো ওই ট্রেনও তারা মিস করে ফেলছে। এখন তাদের সামনে কিছুই নেই। তারা একদম রাজনৈতিকভাবে এটারে কি বলে দেউলিয়া হয়ে গেছে। ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে না, এটা একটা নাদান বাচ্চাও বুঝে যে পলিটিক্স নিয়ে লাড়াচাড়া করে। বিএনপির লোকজন বুঝতেছে না, তারা নুনুস যা কইতেছে গোয়া পাইতা সেই হোগামারাই খাইতেছে, কিন্তু কোনো লাভ হইতেছে না। তারপরও তাদের ঝুড়িতে দিচ্ছে না ইলেকশন, তাদেরকে ক্ষমতায় বসায় দিচ্ছে না, যে কারণে আমাদের ট্যারেক ভাইয়া দেশেও ফিরতেছে না। কারণ ট্যারেক ভাইয়া দেশে ফিরতেছে না, প্রথম কথা হচ্ছে তাকে ব্রিটিশ পাসপোর্ট সারেন্ডার করে দেশে ফিরতে হবে। সে যদি প্রধানমন্ত্রীর নিশ্চয়তা না পায়, ইন্ডেমনিটি না পায়, সে কেন ফিরবে দেশে? কারণ ইন্ডিয়া তো তাকে অ্যাক্সেস দিবে না। সে তো আর শেখের বেটি না যে ইন্ডিয়া গলায় টিভি দিয়া বলবে শেখ হাসিনাকে সুস্থ সবলভাবে আমাদের দেশে রেখে যাও, এটা তো বলবে না। সে তো ট্যারেক জিয়া, সে তো সন্ত্রাসী, 10টা অস্ত্র মামলার সন্ত্রাসী। সে তাকে কেন ইন্ডিয়া সাপোর্ট দিবে বা জায়গা দিবে? বিপদে পড়লে দিবে না তো। দেশে মানুষ যখন দৌড়ায় ফিরায় ফুটকিত বাইরাবে, তারেক জিয়ার মানে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর সাঁতরাইয়া যদি সে ইন্টারন্যাশনাল জলসীমায় যাইতে পারে, তখন হয়তো কেউ তাকে হেল্প করবে। এছাড়া আমেরিকাও তার পাশে নাই, যে কারণে সে আমেরিকায় ঢুকতে না পারে ইউকেতে এসে ঢুকে বসে আছে। হোয়াট এভার, এটা অন্য গল্প। যেটা বলতেছিলাম, ট্যারেক জিয়া দেশে যায় না, কারণ হচ্ছে দেশে গেলে তার 10%-এর এই আরামের লাক্সারিয়াস লাইফটা থাকবে না। লাক্সারিয়াস লাইফ সে না কয়দিন আগে ফটো সেশন করলো, বাস স্টেশনে একা খাড়ায় রয়েছে।
ভাই 2 দিন আগেই যে নুনুসের সাথে মিটিং করার সময় যে সে বিশাল বড় ভুইত্তা মারা একটা ব্র্যান্ডের গাড়ি নিয়ে গেছে, আমি কইতে পারি না, আমি গরিব মানুষ তাই। তার আগে যে তার মা যখন লন্ডনে ট্রিটমেন্ট করতে গেল, তখন যে সে গাড়ি দিয়ে এসে মাকে ড্রাইভ করে নিয়ে গেল, তার বহুত দিনের স্বপ্ন পূরণ হইল। তো সেই গাড়িগুলো এসে কি উবার থেকে বাড়ায় আনছিল? শৌরের বাচ্চা। মানে সে একটি সাধারণ জীবন যাপন করে। ও মাই গড, একটা দেশের দলের প্রধান 17 বছর ধরে বিদেশে, সে কিভাবে থাকে, তার এক্সপেন্সেস কিভাবে বেয়ার হয় কেউ জানে না, কেউ জিজ্ঞাসাও করে না দলের লোকজন। ও খুবই বুদ্ধিমান, উন্নত প্রজাতির বুদ্ধিমান দলের লোকজন আর কি। তাই বিএনপি যে ছাড়চারের দল হোদাই তো কই না। তো যেটা বলতেছিলাম, জুলাই সনদে তারা স্বাক্ষর করছে, সেই স্বাক্ষরের বাস সারা জীবন তাদের ফন্দে থেকে যাবে যতগুলা দল। কারণ হচ্ছে এটা রাষ্ট্রদ্রোহিতা সমান। এই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ড। তো এরা সবাই যে এই যে খালি সারাক্ষণ বলে আওয়ামী লীগ আইলে আমাদের সবাইকে ঝুলাবে, কেন ঝুলাবে এই কথাটা কেন তারা বারবার বলে আপনাদের মনে হয়? কারণ তারা জানে তারা একটা আকাম করছে, প্রচন্ড লেভেলের একটা পাপ করছে, অন্যায় করছে, সেই অন্যায় শাস্তি তারা পাবে না। এই জন্যই তারা সারাক্ষণ নুরু পর্যন্ত ডরায়, আর কেউ না হোক নুরু ডরায়। মানে নুরুরে আমরা বিকাশ নূর কই, সেই নুরাও ডরায় যে শেখ হাসিনা আসলে তাদের সবাইকে ঝুলাবে। কতটা ভয়ে আছে। এরা মনে রাইতে ঘুমাইতেও পারে না, বউ লাগাইতে পারে না। এই শেখ হাসিনা আয়া পড়লো মনে করে। আপনি চিন্তা করেন এদের মানসিক অবস্থাটা। ওফ গড, আমার ভাবতেই কিরকম লাগে যে একটা পুরা বিশাল সংখ্যক একটা দল লোক, এরা সারাক্ষণ টেনশন আছে, শেখ হাসিনা আইলো দৌড়া, শেখ হাসিনা আইলো দৌড়া। মানে কি একটা অবস্থা। মানে এই নিয়ে এই কলজা নিয়ে তারা পলিটিক্সে নামছে। তারা আসলে কারণ তারা পলিটিক্সে নামে নাই, তারা ষড়যন্ত্র করে নির্বাচিত সরকারকে উৎখাত করছে। সেই ভয় তো সবার থাকবেই। সংবিধানের মধ্যে হাত দিতে গেছে, সেই হাত কি থাকবে? এ হাত মুছে দিয়ে দাও ঠাকুর। আচ্ছা, যেটা বলতেছিলাম জুলাই সনদ নিয়ে, জুলাই সনদে আলী রিয়াজ শিওরের পয়দাটা বলছে 270 দিন পরে এটা অটো ইনক্লুড হয়ে যাবে সংবিধানে। মানে এখানে মজার একটা ইস্যু হচ্ছে, অনেকেই বলতেছেন 270 দিন পরে দেখা যাবে যেখানে ছোট ছোট করে লেখা আছে আলী রিয়াজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইটা দেখে নুনুসের তো ঘুম হারাম হয়ে যাবে। মানে এটা কি ধরনের কথাবার্তা? 270 দিন পরে এটা অটো, লাইক এটা জিপির সিম অটো, এটা কি বলে, ডাটাগুলো পরের প্যাকেজে ইনক্লুড হয়ে যাবে। এটা কি এরকম কোনো কিছু? জিপির সিম আসলো কারণ হচ্ছে আজকে নোটিশ দেখলাম যে সব মাদ্রাসায় কর্পোরেট নাম্বার হিসেবে জিপি সিম ইউজ করতে হবে। ওয়াও, ভেরি নাইস, ঠিকই আছে। জিপি নেটের দাম সবচেয়ে বেশি, তোরা এখন এটা ইউজ কর। আমার খুব ভাল লাগবে। এই মাদ্রাসাগুলো সারা জীবন নুনুসের বিপক্ষে কইছে, সুদের বিপক্ষে কইছে। এখন নুনুসের দন চাইটাতে যে কি শান্তি লাগে। এখন গলা ছেড়ে ডাক পেরে কানতেছে, আমরা সরফরাজ মুছি ধোকা দিয়া, কিন্তু লাভ তো হচ্ছে না। যে কাবির নামায় সাইন তোমরা করে ফেলছো, এখন বিয়ে অস্বীকার করলে তো লাভ নাই। তোমরা এই যে মানে মানুষ বলে যে তুমি কি চ্যাডার বালের রাজনীতিবিদ হইছো, কি বুঝো। ভাই আমি রাজনীতিবিদ না, আমি নর্মালি সিম্পলি একজন অ্যাক্টিভিস্ট। সেই আমিও জানি যে বিএনপির কপালে মুলার জুস ছাড়া কিচ্ছু নাই। সেই বিএনপি নাচতে নাচতে জুলাই সনদে গিয়ে সাইন করে ফেলছে। সিরিয়াসলি কিস খুশি মে ক্যা পানে কে লিয়ে? এত কিছু করেও তারা তাদের পিছুয়ারা বাঁচাইতে পারবে না। এনসিপি জামাতের ব্যাকআপ টিম, তারা কিন্তু জুলাই সনদে সাইন করতে যায় না। বাকিরা গেলেও সে যায় নাই, এনসিপি যায় নাই। কেন যায় নাই? কারণ তারা জানে এখানে ধোকাবাজি চলছে। কিন্তু বিএনপি নাচতে নাচতে নুনুসের মধ্যে যে আর ছায়া দেখা যায়, এইসব চাটাচাটি করতে করতে তারা গিয়ে জুলাই সনদে সাইন করে ফেলছে। সাইন করে এখন তো ম্যামে ডাক পারতেছে। বিএনপি যে রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দল, সেটা তো অসংখ্যবার রাজনৈতিকভাবে যে দেউলিয়া, এটা আমরা অসংখ্যবার বলছি, কোনো লাভ হয় না, কেউ পাত্তা দেয় না। তারা ভাবছে তারা দুনিয়া বুঝা উল্লায় আলছে। তো 7ই নভেম্বর যে ট্রাক জিয়ার দেশে ফিরে যাওয়ার কথা, সেই আশা তো দেখি না। সে যাচ্ছে ওমরা করতে। ওমরা করে 7 নভেম্বর কি সে ফিরবে নাকি ফিরবে না? সে কি ফিরবে নাকি ফিরবে না? বিএনপির লোকজন এই ডিলেমায় আছে। কিন্তু তাদের ডিলেমা কাটে নাই, কারণ হচ্ছে নমিনেশন পেপার সেল হয়ে যাওয়ার কথা, শুরু হয়ে যাওয়ার কথা, যে কারণে ট্রাক জিয়া ওমরা করতে যাচ্ছে। সেখানে তার কিছু গোপন মিটিং শিটিং হবে, তার কিছু নিজস্ব এজেন্ডা আছে। তাকে যে তার আব্বারা নাচায় আঙ্গুলের ইশারায়, সেই নাচ সে ওখান থেকে শিখতে যাচ্ছে। এলে তো তার মাথায় তো এই ঘিলুমিলো না, বিলের ফুটকি হাতানো ছাড়া তার সে কিছু পারে না।
তো যেটা বলতেছিলাম, এই যে তারা ঝুলাই সনদ সাইন করে যে এই গমারাটা খাইলো, এটা থেকে উদ্ধারের উপায় তো নাই। বিএনপির উচিত কানে ধইরা রাস্তায় এই নাকে খত দিয়ে চৌরাস্তার মধ্যে রাজনৈতিক দল হিসেবে নাম বহিষ্কার করে না, এছাড়া এদের আর কোনো উপায় নেই। দের গন কেস। এনসিপির চেয়েও তাদের অবস্থা খারাপ। এনসিপি তো সরকার প্যাট্রোনাইজড একটা দল, বিএনপি তো কিছুই না। তাদের দলের হেড থাকে লন্ডনে, প্রবাসী। থাক, পুরান ডায়লগটা এখানে দিতে চাই না। এইদিকে আমাদের কেরানি শফিকা সে বলল যে কি যেন গার্মেন্টসের এগুলো বন্ধ হয়েছে, কোনো সমস্যা নাই, দেশের মানুষ খেয়ে পড়ে সুখে আছে, সুখ উস্কায়া পড়তেছে, এত সুখ। আবার সে সাকিব আল হাসানকে নিয়ে বলছে বাংলাদেশে এইরকম চোরটা সাকিব আল হাসান 100 বছরেও প্রয়োজন নাই। মানে সিরিয়াসলি, সে কি জানে তার নাম কয়জন জানে দুনিয়াতে? সাকিব আল হাসানের নাম সবাই জানে। যে কোনো দেশিকে বললে যে সাকিব আল হাসান বাংলাদেশের প্লেয়ার, আমি সেই বাংলাদেশের মানুষ, আমি বঙ্গবন্ধু দেশের মানুষ, এটা বললে মানুষজন চিনে। কেরানি শফিকের কয়জন চিনে? কেউ চিনে না। সেই কথা বলার সাহস রাখে কি করে? স্টেডিয়ামে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে দিচ্ছে না। কি জোস! আর এই দেশে হবে আবার সাকিব আল হাসান? হ্যাঁ, তোরা তাই আশা করস? সম্ভব না। যে দেশে গুণের কদর না, সে দেশে গুণী জন্মায় না। জন্মায় হচ্ছে নইছে সুদানির ফুয়ার মতো, সুদানির ফুতাইন, প্রেস সচিব কেরানি শফিকার মতো ডাস্টবিন গণশত্রু, ডারবি নাসির আর সামান্তা নটির মতো নটি। এই হয়েছে এই দেশের ভবিষ্যৎ। যাই হোক, এরা তো রাতে ঘুমাইতে পারতেছে না। প্রধানমন্ত্রী যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে ফেলছে, তাদের মাথা বাজ পড়ে গেছে। তারা কি করবে না করবে বুঝতে পারতেছে না। সেটার স্বীকারোক্তি অলরেডি আমাদের বুইরা নজরুল দিয়ে ফেলছে যে আমরা আসলে বুঝতে পারছি না আমরা কি করবো। কারণ হচ্ছে কি, তোদের মাথায় তো ওই বুদ্ধি নাই। তোরা চালাস টেম্পু, ফায়ালাইসি, কি যেটা বলে আমেরিকার প্রেসিডেন্ট যে বিমান আছে এয়ারফোর্স F1 সম্ভবত এটার নাম। তো ওই রকম একটা ক্লাসিফাইড বিমান তোরা পায়ে ফেলছিস। এই বিমান চালানোর যোগ্যতা তো নেই, এই বিমানের ছায়ার মধ্যে খারানোর যোগ্যতা তো নেই। শালা টেম্পোওয়ালারা টেম্পো স্ট্যান্ডার্ডে 10% তুলবে, স্বাভাবিক। এটাই স্বাভাবিক তোদের পক্ষে। প্রতীক দেখলাম স্থগিত করা হয়েছে। তো স্থগিত করে রাখেন, মানুষ এরা কাকে ভোট দিবে? কাকে ভোট দিবে? আমার সেই প্রতীক যদি না থাকে আমি কেন ভোট কেন্দ্রে যাব? এবং গণমানুষের কথাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুখে বলেছেন। আচ্ছা আপু, আপনাকে এবার থামিয়ে দেই। আপনি আরো বলতে চেয়েছেন, ঠিক আছে। আমরা আজকের বিষয়ের প্রথম অংশের বিষয়ে আপনার কাছে কিছু শুনলাম, নো ভোট নো ভোট। এবারে এবং বিএনপির বেহাল দশা, এই বিষয়ে একটু যদি আমাদের শাহিদুল হাসান খোকন আপনি বলেন, বিএনপির বেহাল দশা বলতে এখানে কি বুঝাতে আমরা চেয়েছি, আপনি কি বুঝেছেন, আপনি কি দেখছেন সারা দেশে গত 2 দিন? ধন্যবাদ ইসমাইল ভাই। জি, অ্যাকচুয়ালি আমাদের এই যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, আমি জি, যারা সরকার পরিচালনা করছে এবং যারা রাজনীতি করছেন, এদেরকে আমি সার্কাস পার্টি বলি। একটা সমন্বিত সার্কাস পার্টি এরা, রাজনীতি এবং সরকার পরিচালনা যারা করছে। কখন কে সবাই কিভাবে মিলে কি সবাই মিলে আগে তো সবাই মিলে এনসিপি একটা কে বলতো সার্কাস পার্টি। না, 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 সবাই সার্কাস সবাই পার্টি। সবাই সবাই আচ্ছা, সার্কাস পার্টি। দেখেন সার্কাস তো এখন গতকাল দেশে নাই, ভালোই হচ্ছে। জি, হ্যাঁ, ওই কিছু অভাব পূরণ হচ্ছে আরকি। তো গতকাল দেখেন বিএনপির একজন, আমি দুটো খবর দিয়ে শুরু করি। বিএনপির একজন সাবেক মন্ত্রী এবং প্রভাবশালী নেতা এহসানুল হক মিলন, তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। এবং আজকে আরেকজন নেতা যিনি আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং টপ লেভেলের লিডার, উনাকেও মানে একই নিষেধাজ্ঞার কারণে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। আমি জাস্ট দুটো গল্প বললাম। এরপরে এরকম খবর তো অন্তরালে অনেকেই আছে। মানে প্রতিক্ষণ প্রতিদিন বিভিন্ন জায়গায় বিএনপির নেতা, ছাত্রদল, যুবদল, তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জামাতের হাতে মার খাচ্ছে, সরকারের হাতে নিগৃহীত হচ্ছে সরকারের লোকদের সঙ্গে। তো বিএনপির পরিস্থিতি যেটা আপনি বলছেন যে বিএনপি একটা শোচনীয় অবস্থায় আছে, বেহাল না, শোচনীয় অবস্থায়। মানে বেহালের চেয়েও খারাপ মনে হয় শোচনীয় শব্দটা, যতটুকু আমার মনে পড়ে। আইসিইউ তে না সিসিইউ তে, কোনটা মানে এরা কিভাবে একদম শিশুর পথে। হ্যাঁ, আচ্ছা, হয়তো আচ্ছা, যেকোনো সময় এদের লাইফ সাপোর্ট দিতে হতে পারে, এই রকম একটা পজিশনে আছে। জি, একবার দেখেন যে কদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
যিনি প্রধান উপদেষ্টা, মানে এই যে অপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘের একটি প্রোগ্রামে যে বললেন, উনি উনার মধ্যে জিয়াউর রহমানের চেহারা খুঁজে পাচ্ছেন, মিল খুঁজে পাচ্ছেন। আজকে উনি বলেছেন সকালবেলায় যে এই সরকার, এই জিয়াউর রহমান, এই নতুন জিয়া, উনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ সকালে বলেছেন ইনি, মানে আপনি যদি বাংলাদেশের মিডিয়া দেখে থাকেন। তো জি, জি। বিএনপি কতটা দেউলিয়া হয়ে গেছে যে তারা তাদের নেতা, তাদের আদর্শ, আমরা কাউকে বঙ্গবন্ধু খুঁজে পাইনি, আমরা কখনো পাবো না, বা বাংলাদেশ কখনো বঙ্গবন্ধু কারোর মধ্যে খুঁজে পাবে না, সে যত বড় মানুষই হোক না কেন। কিন্তু তারা ক্ষমতার জন্য তারা কি না করছে। আমি আরেকটা নিউজ আপনাকে সংযোগ করি। আমি একটা ব্রেকিং নিউজ দেখেছি, লন্ডনের একটি সোর্স আমাকে বলেছে 9 নভেম্বর তারেক রহমানের টিকিট কাটা ছিল বাংলাদেশে ফেরার, সেই টিকিটটি ক্যান্সেল জি, করা জি, হয়েছে। জি। সুতরাং বিএনপি আইসিইউ না, তাদেরকে যে কোনো সময় লাইফ সাপোর্টে নিতে হতে পারে। এই অবস্থা থেকে তাদের আপাতত আর ফেরার কোনো পথ নেই। হ্যাঁ, তারা যতই বিএনপি ভাবছে যে হয়তো তারা ক্ষমতায় এসে গেছে বা ক্ষমতায় আছে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি রাষ্ট্র ক্ষমতার বিন্দুমাত্র ছোঁয়া তাদের উপরে নেই। তারা একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে, এবং তারা এই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের পরে মেটিকুলাস প্রতারণার ফাঁদে পড়েছে বিএনপি। সুতরাং ওকে, তাদের ওকে। লাইফ সাপোর্ট ছাড়া আর কোনো পথ নেই। লাইফ সাপোর্ট আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তারেক রহমান সাহেবের কথা বললেন যে ৯ তারিখে টিকিট কাটা ছিল, সেটি ক্যানসেল করা হয়েছে। তবে এটা আমিও শুনেছি এবং আরো এটাও শুনেছি তাদের দুটো বুলেট প্রুফ গাড়ি কিনা হয়েছে। সেটা আমাদের মাননীয় সেনাপ্রধানের নির্দেশে বা তার সহযোগিতায় ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। এবং তারেক সাহেব দেশে আসার পর সেনাবাহিনীর পক্ষ থেকে ৬ জন তার গার্ড হিসেবে কাজ করবে। সেটাও ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক। এখন তারেক সাহেব আবার আসবেন কিনা, এখন আবার যে পরিস্থিতি বিরাজ করছে সেটা নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে। আচ্ছা, রুমা আপার কাছে এখন যাব। জি, আপনি বলবেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন দয়া করে নির্বাচনের বিরোধিতা করবেন না। বিএনপির মির্জা ফখরুল সাহেব। গত অ মানে যতদিনই আমি স্পেসিফিক্যালি শুধু গত বছরের ২৪ এর ৫ই আগস্টের পর থেকে বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক কার্যক্রমের একটু ফিরিস্তি যদি শোনাতে পারেন। মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের কার্যক্রম যদি তিনি এখন বলছেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছে দয়া করে তারা নির্বাচনের বিরোধিতা করবে না। জামাতকে বুঝিয়েছে। আচ্ছা, করেছেন সেই ৭১ এর পর থেকেই তারা বিরোধিতা করেছে তখন, এখনো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিএনপির তো অন্তত দাঁড়ানো উচিত ছিল গত ১ বছরে বা ১৪ মাসে। সেই ক্ষেত্রে বিএনপির কোন ভূমিকা মুক্তিযুদ্ধের পক্ষে দেখেছেন কিনা? পক্ষে তো না, আমি ধ্বংস করার পক্ষে আসলে দেখেছি। ৩২ নম্বর যে ভাঙলো, ভাঙার পরে যে স্লোগানগুলো দিয়েছিল বিএনপি, এটা তো বিএনপি দিয়েছিল। ওখানে আমরা জামাত শিবিরের কোনো স্লোগান আসলে দেখি নাই। তো ৩২ নম্বরটা আসলে কি? ৩২ নম্বর কি একটা বাড়ি শুধুমাত্র? ৩২ নম্বর জাদুঘর, এটা মুক্তিযুদ্ধের সূতিকাগার, এবং ওটা আমাদের ঐতিহাসিক দলিল, ঐতিহাসিক স্থাপনা। ওটা তো সাধারণ কোনো বাড়ি ছিল না। সেই বাড়িটা যখন পুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, মানে আর তো কিছু নাই, বাড়িতে আর কিছু নাই। তো সেখান থেকে তো প্রমাণ পাওয়া গেছে যে বিএনপি অ্যাকচুয়ালি যখন তার ভোটের প্রয়োজন হচ্ছে, যখন সে এখন মনে করছে যে মুক্তিযুদ্ধের ১৯৭১ সালে যারা মানে প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছিল অফিসিয়ালি, নির্বাচনের অংশ, এটা তো বিএনপি অলরেডি বহুবার বলছে। বিএনপি তো এক ধরনের মানে ফাঁদে পড়েছে যে তারা সবকিছুতে হা 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 করে আসছিল, যে তারা যে কোনো পর্যায়ে ইলেকশনটা চাচ্ছিল। আপনি বহু আলোচনায় বলছিলাম যে বিএনপি ইলেকশনের জন্য মরিয়া হয়ে গেছে। এই ইলেকশনের জন্য মরিয়া হতে গিয়ে তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছিল। এই স্যাক্রিফাইস করতে করতে তাদের এই ১ দশা হয়েছে। তারা যখন যে পয়েন্টে দাঁড়িয়েছিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, সেটাই ছিল তাদের বড় স্ট্যান্ড। তারা সেখান থেকে সরে গিয়ে আজকে এত সব কাহিনী তৈরি হচ্ছে। এখন ইলেকশন হবে কিনা সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা আছি। আর এই দুশ্চিন্তা মানে আমাদের দুশ্চিন্তা না, এটা জাতির দুশ্চিন্তা। জাতি একটা অন্ধকার, একটা মানে গর্তের মধ্যে পড়বে, যেখান থেকে উঠে আসা আরেকটা কঠিন ব্যাপার হবে। এটা কিভাবে অতিক্রম করবেন আমি জানি না। ডক্টর ইউনূসের কি সাধ্য আছে যে তখন এটাকে অতিক্রম করে উনি ইলেকশন দিতে পারবেন? আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক নাই, পুলিশ প্রশাসন ঠিক নাই, সেনাবাহিনী এখানে কতটা ভূমিকা রাখবে সেটা গত ১৫ মাসে তাদের ভূমিকা দেখেও আমরা বুঝতে পারি। তো সার্বিকভাবে আমি খুব অন্ধকার দেখছি। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, সরকার কোন দিকে যাচ্ছে।
এবং রাজনৈতিক দলগুলো আসলে কি চাচ্ছে, স্পেশালি জামাতের এই রিজেক্ট হয়ে থাকা যে এটা গণভোট আগেই দিতে হবে, এটার মধ্যে কি ফায়দা, এটা আমার মাথায় ঢুকছে না। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে নির্বাচন সংক্রান্ত অনেকটা। আপনি দেখেন এই যে মানে প্রতীক নিয়ে, এনসিপির প্রতীক নিয়ে, শাপলা নিয়ে প্রথমে নির্বাচন কমিশন বললো শাপলা দেবে না, শাপলা আমার তালিকায় নাই, অমুক কত কথা হলো, শাপলা জাতীয় প্রতীক, অনেক কিছু বলা হলো। তারপরে আবার এদিকে এনসিপি যখন বললো, আপনি দেখবেন এনসিপি কিন্তু সবসময় যে কথাগুলি বলেছে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে, এবং তারা বলেছে তাদেরকে শাপলা দিতে হবে। এই আত্মবিশ্বাসের উৎসটা কি ছিল আসলে? এবং শেষ পর্যন্ত দেখা গেল যে নির্বাচন কমিশনে কিন্তু নতজানু হলো। তারা বললো যে তাদের তালিকা চেঞ্জ করেছে, এখন শাপলা থাকবে না, শাপলা কলি থাকবে। তার মানে শাপলা কলিটা এনসিপি কে দেওয়া হবে। এই যে চাপের মুখে নির্বাচন কমিশন নিজেদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো। আপনি কি মনে করেন এরকম একটা নমনীয় নির্বাচন কমিশন একটা জটিল নির্বাচন শেষ পর্যন্ত তুলে আনতে পারবে? নির্বাচন কমিশনকে আমার নমনীয় মনে হয় না। বিশেষ করে সিইসির প্রতি আমার আস্থা আছে, উনি অত নমনীয় লোক না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই এনসিপি সরকার থেকে এই সমস্ত আশকারা পাচ্ছে বলে তারা একবার এক দাবি করে, একবার একভাবে যায়। তাদের প্রধান দাবি ছিল যে এখানে শাপলা দিতে হবে। ঠিক আছে, শাপলা আপনিও আমরা অনেকে বলেছি শাপলা দিতে সমস্যা কোথায়? শাপলা জাতীয় প্রতীক যেভাবে আছে সেভাবে না, অন্যভাবে দাও। এখন অন্যভাবে দিতে গিয়ে সেটাকে যে আবার একবার পলি বানিয়ে ফেলতে হবে, সেটা তো জরুরি না। আচ্ছা, বানিয়েছেন, সেই বানানোর মধ্যে আবার এটা শাপলা কলি লিখবেন কেন? শাপলা থাকলেই তো হয়। কলি আর কলি ছাড়া দুইটাই তো শাপলা। আপনি আবার শাপলা কলি দেওয়া দরকার কি? আর কলি দিয়েছে বলে এনসিপি লোকেরা আবার ভাবতেছে আমাদেরকে কলি বানিয়ে দিয়েছে, আমাদের ফুটতে দিচ্ছে না, আমাদেরকে শিশু বলেছে। কেন আপনার কলিতে শিশু মনে করেন কেন? কলিতে তো যৌবনও আছে, এটাই তো মনে করতে পারেন যে আপনি যৌবন প্রাপ্ত হচ্ছেন। আপনারা যে যুবক শ্রেণী আছে, তরুণ শ্রেণী আছে, তারা কলি তাদের প্রতীক। আর ফুটে যে গেছে সে তো বুড়া। তাহলে আপনি তো ইন্টারপ্রিটেশন আপনি আপনার মতো করছেন কেন? ব্যাখ্যা তো আপনি ভালো পজিটিভলিও নিতে পারেন, নেগেটিভলিও নিতে পারেন। কিন্তু আমি মনে করি যে এটা কুড়ি নাম দেওয়া দরকার ছিল না, এটা সাপ্লাই দেওয়া দরকার ছিল। আর সাপ্লাই যদি তাদেরকে দিতে হয় তাহলে জাতীয় প্রতীক যেভাবে আছে সেভাবে নয়, সেটা বিকল্প পদ্ধতিতে দিতে হবে এবং এটা সমাধান করা উচিত। আমার কেন জানি মনে হয় এগুলো সাজানো গেম, এই সাজানো গেমের মাধ্যমে এরা এভাবে আগাচ্ছে। হুম। তো এখন সব মিলিয়ে আমি আমি আমাদের আলোচনা শেষ পর্যায়ে নিয়ে আসছি আসলে। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে সামনে নির্বাচনকে নিয়ে আপনি আসলে কি দেখছেন? মানে কি হতে পারে, কোন দিকে কি হতে পারে, রাজনীতির দিক দিয়ে কি হতে পারে, ডক্টর ইউনূসের দিক দিয়ে কি হতে পারে, এবং সবচেয়ে বড় কথা জনগণ যে প্রত্যাশা করেছিল দীর্ঘদিন ধরে যে তারা একটা নির্বাচন, অবাধ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দিতে চাইবে, সেটার কি হতে পারে? এবং তারও যে একটা বার্নিং কোশ্চেন কিন্তু রয়ে গেছে, সেটা হলো যে নৌকার যারা ভোট, যারা প্রচুর লোক আছে যারা নাকি জীবনে কখনো নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয়নি, তারা কি পাবে বিকল্প হিসেবে? এই সব মিলিয়ে আপনি সামনে কি দেখছেন? না, আপনার শেষ কথাই বলি যে নৌকার প্রতীকে যারা ভোট দেবে তারা কোথায় দেবে, সেটা তো শেখ হাসিনা তার সাম্প্রতিক তিনটে মিডিয়ার সাথে ইন্টারভিউতে যে যে ইন্টারভিউ দিলেন, রয়টার্স, এএফপি প্লাস দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লন্ডনের, তিনটাতেও এটা তো প্রতিফলিত হয়েছে। প্রায় একই রকম কথাবার্তা এই তিনটে ইন্টারভিউতে আছে যে নির্বাচনে তারা তার দলের লোকেরা ভোট দিতে যাবে না। এখন আপনার আগের কথাই বলি যে আপনি কি অন্ধকার দেখছেন? আমি অন্ধকার দেখছি এই জায়গায়, মানে অনিশ্চয়তা দেখছি এই জায়গায় যে নির্বাচন নিয়ে যারা নির্বাচনে যেতে পারতো, বিএনপি, জামাত এবং আদার্স, এরা তো এক সুরের লোকজন সব। এখানে তো আওয়ামী লীগ নাই, 14 দল নাই, জাতীয় পার্টি নাই। তো এই তাদের প্রতিপক্ষ যারা, তাদেরকে তারা বাইরে রেখেও তারা এক হতে পারছে না। এবং তারা সংখ্যায় বড় না, বাইরে যাদেরকে রেখেছে তারাই সংখ্যায় বড়, তারপরেও তারা নির্বাচনে যেতে পারছে না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি ডিসিশন নেয় যে আমরা নির্বাচন হতেই দেব না, এখন নির্বাচন তো বর্জনের কথা হচ্ছে, বর্জন মানে হচ্ছে ভোট দেব না, এরপরে যে যদি বলে যে আমরা নির্বাচন হতেই দিব না, যেটা 2014 সালে বিএনপি নিয়েছিল বা জামাত নিয়েছিল, সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে দেশের কি পরিস্থিতি হবে? তাহলে এটা নিয়ে আমি বেশি চিন্তিত যে আওয়ামী লীগ শুধু ভোট দেবে না বলেছে, ভোট দেবে না এটা তো খুব শান্তিপূর্ণ ব্যাপার, যেটা 2024-এ বিএনপি করেছিল। বিএনপি কিন্তু 2024-এ কোনো আক্রমণ করে নাই,
2024-এ তারা পার্টিসিপেট করে নাই, কারণ 2018 সালে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে, শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করে তারা প্রতারিত হয়েছে এবং জেনুইনলি তারা প্রতারিত হয়েছে। সেজন্যই তারা 24-এ অংশগ্রহণ করে নাই। এই অংশগ্রহণ না করাটা আবার শান্তিপূর্ণ ছিল, যেটা 14-এর মতো ছিল না। এখন যদি আওয়ামী লীগ ডিসিশন নেয় যে 14-এর মতো করব আমরা, তাহলে কি হবে? আওয়ামী লীগ আরো একটা ইনস্টেন্স তো রেখেছে, 96 সালে যে নির্বাচন, 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন কি ছিল? সেই নির্বাচন তো জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন ছিল। সেখানে তো ভোট কেন্দ্রই বসে নাই, তারপরে ডিক্লার হয়ে গেছে কে প্রার্থী। তারপর সেই প্রার্থীরা এবং কয়দিনের মধ্যে সেটা একটা বিশেষ প্রয়োজনে তারা সংসদে বসেছিল এবং বিশেষ আপনার এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাশ করে তারা বিদায় নিয়েছিল। তো এখন যদি 96 সালে আপনি খেয়াল করে দেখেন, একই কায়দায় আওয়ামী লীগ বর্জন করেছিল এবং কি হানাহানি হয়েছিল এবং কোন ভোট কেন্দ্রই বসতে পারে নাই। তো আওয়ামী লীগ যদি 96-এর স্টাইলে ইলেকশন করতে যায়, বর্জন করতে যায়, আওয়ামী লীগ যদি বিএনপিকে অনুসরণ করে 2014 স্টাইলে যায়, তাহলে যে ভয়াবহতা হবে, সে যদি 2024-কে 14-কে অনুসরণ করে যদি যায়, সেটা ভয়াবহতা হবে। আর 24-কে অনুসরণ করে যদি যায়, তাহলে ঠিক আছে, যারাই আসুক তারা আসুক, দেখা যাক তখন কি হয়। তখন আওয়ামী লীগ কতদিন টিকে সেটা হচ্ছে বিষয়, কারণ শেখ হাসিনা তো এর মধ্যে ডিক্লেয়ার করেছে যে যে এরা হবে অবৈধ সরকার এবং অবৈধ সরকারের সময় তিনি দেশেও ফিরে আসবে না। এর মধ্যে আপনি জানেন যে তার বিরুদ্ধে রায়ও হয়ে যাবে। তো সবগুলো মিলে আসলে দেশ কোথায় যাবে আমি জানি না, কিন্তু আশঙ্কার বিষয়। ডক্টর ইউনূসের হাতে মানুষ ক্ষমতা দিয়ে যে উচ্চাশায় মানে আশা বেঁধেছিল আর কি, সেটা গুড়ে বালি হয়েছে। উনি পদে পদে সর্বত্র, উনি সর্বক্ষেত্রেই উনি একজন ব্যর্থ শাসক হিসাবে প্রমাণিত হয়েছে। আমরা যারা ওনার সমালোচনা করতাম, আমাদেরকে যারা অ্যাটাক করতো, সুখের খবর নাকি দুঃখের খবর বলবো না, ওরাই এখন ডক্টর ইউনূসকে গালাগালি করে। যে আমরা যারা, আমি তো ডক্টর ইউনূসের সমালোচনা করছি 6 মাস পরে, 6 মাসের পরে সমালোচনা করেও যাদের গালি শুনেছি, তারাই এখন ইউনূসকে গালাগালি করে। জি, আসলে আপনি যেটা বলেন, মানে এটা আসলে খুবই একটা ভয়াবহ পরিস্থিতির দিকে হয়তো আমরা যাচ্ছি, আমরা জানি না কি হবে। ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিস আলমগীরের বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ, এবং আমার মনে হয় আপনারা কেউ খুব যে আশান্বিত হতে পেরেছেন সেরকম না। এবং আমার এটাও মনে হয়, যেহেতু আপনারা আশান্বিত হতে পারেন, আপনাদের চিন্তা ভাবনা তো আমাদেরকে প্রভাবিত করে। এবং আনিস আলমগীর কিন্তু সাধারণ মানুষের যে কথা তারই প্রতিধ্বনি করলেন। এই প্রতিধ্বনি আমরা শুনতে চাই না, কিন্তু নিয়তি যদি সেদিকে আমাদেরকে নিয়ে যায়, আমরা কি করতে পারি? প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। রাজনৈতিকভাবে এবং আমাদের 30 লক্ষ শহীদের রক্তের দাগ সরাসরি যাদের হাতে আছে এবং মা বোনদের ধর্ষণের দায় যারা অভিযুক্ত, তাদের এখন মনে হচ্ছে যে তাদের যে এগেনস্টের ভোটটা, সেই ভোটটা কোনো না কোনো ভাবে যেন তাদের ঝুলিতে পোড়া হয়, যেহেতু নৌকা প্রতীকটা নাই। এর জন্য মাঝে মাঝে মুক্তিযুদ্ধের আওয়াজ তোলে, শুধুমাত্র ভোটের জন্য, আর কিচ্ছু না। এই ভোটটা কোথায় যাবে, ভোটটা যাবে কোথায়? কিন্তু আমরা এ যাবৎকাল যে দেখেছি, যেমন ধরেন জামায়াতটা আমি মানি, জামায়াতটা অফিসিয়ালি তাদের রাজনৈতিক দর্শনই ছিল মানে বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। হ্যাঁ, তারা যা করেছে প্রকাশ্যে করেছে, অফিসিয়ালি করেছে, এবং তাদেরকে আমরা সেই হিসেবে চিহ্নিত করি। কিন্তু বিএনপি যা করছে, মানে বিএনপি হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। এই কারণে আমি বলছি, তাদের কোনো চরিত্র নেই। তারা আসলে কি করে, যখন যেটা সুবিধা হয় তখন তারা কিন্তু সেই জায়গায় যায়। এই যে আমরা বলি না যে মানে যে জামাত ওকে বা যে প্রকাশ্যে বলে যে আমি বিএনপি, সেই পর্যন্ত ঠিক আছে, তার প্রতিও মিনিমাম শ্রদ্ধা থাকে যে তার একটা আদর্শ আছে। কিন্তু আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, তাকে আমরা কি বলি? আদর্শহীন বলি না? বিএনপি বর্তমানে আসলে সেরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মানে শুধুমাত্র এটা না, এই যে মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ অসম্মান অপমান করা হয়েছে, এবং বিএনপির নেতৃবৃন্দ কিন্তু করেছে। বিএনপির স্থানীয় পর্যায়ে যারা, আমরা প্রথমে দেখলাম কুমিল্লার একজনকে, রাইট, গলায় জুতার মালা দেওয়া হয়েছিল, এবং তাকে যারা প্রতিহত করেছিল, কখনো তো আমরা দেখিনি যে বিএনপি পক্ষে একটা কথা বলছে। এই যে স্থাপনাগুলো যে ধ্বংস করেছে, মানুষগুলোকে যে অসম্মান করা হয়েছে। আচ্ছা, আর একটু বলি, জুলাই সনদে বিএনপি যখন স্বাক্ষর করেছে, সেখানে কিন্তু ইতিহাসের বিকৃত ছিল।
আমি সেটা তো বিকল্প সেটা কথা বিএনপি বলছি না, দ্বিতীয় না, প্রথমবার তারা যখন স্বাক্ষর করেছে, রুমাপা তো সেই স্বাক্ষরটা আচ্ছা কিভাবে করেছে তাহলে? রুমাপা আচ্ছা, আমি একটু এটা অ্যাড আমি করি আমি আপনার আমি সাথে। আমি অ্যাড না আপনার কাছেই আসছি। আচ্ছা রুমাপাকে আচ্ছা ধন্যবাদ। এবার হ্যাঁ শাহিদ সাহেবের কথা শুনেন। যে আপনি রুমাপা বলছেন উনার কথা। উনি যে পয়েন্টে এখন এসছেন যে ওই যে জুলাই সনদের স্বাক্ষর করাটা কিভাবে বিএনপি স্বাক্ষর করলো। এখন জুলাই সনদের স্বাক্ষর নিয়ে খুব জটিলতা দেখা দিয়েছে। স্বাক্ষর করে ফেলছে, শর্তগুলো পড়েছে কিনা, পড়লেও সেটা তারা আপোস করেছে কিনা। এখন যে সমস্যাটা তৈরি হয়েছে ২৭০ দিনের যে কথা বলা হয়েছে, প্লাস আরো যে জটিলতা দেখা দিয়েছে বিএনপির সাথে এখন একটা দূরত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে। এবং হাসনাত আব্দুল্লাহও যে কথা বলেছে যারা জুলাই সনদের কি তাদের সাথে দূরত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হচ্ছে। আপনার বিশ্লেষণটা এখানে বিএনপির অবস্থানটা আসলে কি? কি হতে পারে দেশের আগামী নির্বাচন? জি। আচ্ছা আমি একটু রুমাপার সূত্র ধরে একটা কথা বলবো, সেটা তারপরে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। যে রুমাপা তারা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে ওন করেনি। তাদের যে নেতা ফজলুর রহমান, হ্যাঁ, যিনি হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে দল থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। একদম রাইট। তো এই মুহূর্তে একজন রাজাকারের পুত্র, চখা রাজাকারের পুত্র ফখা রাজাকার যা বলছে মুক্তিযোদ্ধাদের নিয়ে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান এবং এই পার্টিটাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জন্ম নিয়েছিল। যখন জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করে, সেই রাজনৈতিক দলের পুরো কাঠামোটাই সাজানো হয়েছিল স্বাধীনতা বিরোধীদের দিয়ে। সুতরাং মুক্তিযুদ্ধের বল বলা বা দাবি করা ওদের কাছে মুক্তিযোদ্ধারা নিরাপদ, এসব ভাওতাবাজি ছাড়া কিছু নাই। এবার আপনার প্রশ্নের জবাবে আসি। যে দেখুন, আমি প্রশ্নটা করি সাধারণ দর্শকদের জন্য, যে এই যে জুলাই সনদ, আমি এটাকে বলি জুলাই সনদ, এই জুলাই সনদটা তো জুলাই জঙ্গিদের জন্য করা হয়েছে, হ্যাঁ। তাদের নিরাপত্তা, তাদের সেফটির জন্য। তো সেই জি, জঙ্গিরা জি। কারা? এনসিপি করেছে সেই জঙ্গিগুলো। সেই জঙ্গিরা এই জুলাই সনদে সাইন করেনি, স্বাক্ষর করেনি, অনুষ্ঠানে যায়নি। বিএনপি কেন গেল? এই প্রশ্নটার উত্তর তো কেউ দিচ্ছে না, বা এটা আচ্ছা, কেন এখানে মানুষ আরেকটু প্রশ্ন এখন করছে না। আপনাকে আরেকটু বলি। এটা কি হ্যাঁ, এনসিপির অ্যাক্টিং ছিল? এটা কি সাজানো একটা অবশ্যই, প্রতারণা ছিল? অবশ্যই অ্যাক্টিং ছিল। আমি তো বললাম যে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের পরে ইউনূসের মেটিকুলাস ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে। এটা তার পার্ট। যে এনসিপি কে দূরে রাখলে বিএনপি এসে সাইন করবে, এরপরে বিএনপি কে মূলা ধরিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এখন বিএনপি যেটা বললেন কালকে যে হাসনাত আব্দুল্লাহ ছেলেটা বলেছে যে বিয়ে করে কাবিন করে কবুল করে এখন তুমি সংসার করবে না, তা তো হবে না, সংসার তোমাকে করতেই হবে। না, তো তবে ওরা কিন্তু ডিভোর্সের কথাটা বলছে। ডিভোর্সের ইয়েটা পয়েন্টটা রেখেছে। ডিভোর্সে ডিভোর্স বলল যে ডিভোর্স দিলে ডিভোর্স জনগণের সামনে এসে সেদের জি। জনগণের সামনে বলতে হবে। তো এখন তারা শুধু কিন্তু বিএনপি কিন্তু এখন যেটা বলছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কেউ বিএনপি নেতারা বলছে যে ওই পাতাটাই নাকি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এটা যদি আপনি বলছেন যে ভোটের কথা বা আগামী নির্বাচনে বিএনপির কি হবে তা যদি আপনি বলেন, সে তো ভোটের পাতাই চেঞ্জ হয়ে যাবে রাতের আধারে। সকালে বিএনপির কিছু করার দরকার থাকবে না। দেখেন ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর নির্বাচন যদি আপনার মনে থাকে, যে মধ্যরাত পর্যন্ত কিন্তু ভাইয়াল লোকজন ইউনিভার্সিটি দখল করেছিল, হঠাৎ করে তারা উধাও হয়ে চলে গেল। কারণ জামাত শিবিরের কাছে তারা কনভিন্সড যে ভাই আমাদেরকে, বা সরকারের কাছে তারা কনভিন্সড, সরকার তাদেরকে বলেছে তোমরা তো বড় ক্ষমতা পাচ্ছ, ছোট ক্ষমতা দিয়ে তোমাদের কি হবে। আসলে এটা যে রাজনৈতিক মূলা, এতদিন পর আস্তে আস্তে বিএনপি বুঝতে পারছে তারা যে একটা মাইনকের চিপায়, গ্রামে বলে সেই মাইনকের চিপায় পড়ে গেছে। এখন তাদের বের হওয়ার বা তাদের নতুন করে কোনো যাত্রায়ও ঢোকার সুযোগ নেই। আবার ওই যে আপনি যে ডিভোর্সের কথা বললেন, ডিভোর্স করে তো আরো বিপদ। এই যে তাদের আচ্ছা, দুজন নেতাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। আচ্ছা, এখন আমরা তাহলে রুমা আপার কাছে আসি। রুমা আপা নিশ্চয়ই বিয়ে সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে। আপনার ছেলে-মেয়ে কি বিয়ে দিয়েছেন কাউকে? না, সেটা এখানে শর্ত উনারা কি কাবিনের পয়েন্ট গুলো নিশ্চয়ই পড়েছেন বা পড়েননি। উনি আবার বলছেন যে কিছু চেঞ্জ করা হয়েছে একটা পাতা। আমি এটা জানি না। যাই হোক, এটা ঠিক ওরাই আছে। বলছে, বিএনপি বলেছে। যদি একটু পাতা চেঞ্জ এড করা এখন হয়েছে, আসলে এড করা হ্যাঁ, হয়েছে। এড করা হয়েছে। সেখানে আপনার ইয়ে ছিল কিনা? যৌতুকের ব্যবস্থা ছিল কিনা? যৌতুক কত দিয়েছে তাহলে? কেউ বলছে লন্ডনে দিয়েছে যৌতুক বা ইয়েতে দিয়েছে যৌতুক। কনে কে? কনে তো হইলো বিএনপি নাকি? হাসব্যান্ড জামাই হইলো কি ইয়ে, বর জটিল হইলো প্রশ্ন! আমাদের। এইটা একটা জটিল প্রশ্ন। জটিল প্রশ্ন। এখানে একটা দাওয়াতের লোকজন ঠিক ছিল কিনা? কাবিন এবং আংটি পরানোর যে একটা ব্যাপার ছিল। আংটি পরানো হয়ে গেছে। মির্জা ফখরুল সাহেব কেউ বলছেন যে সেলিউট দিয়ে স্যালুট জুলাই দিয়েছে, সনদে স্যালুট। একেবারে সমস্ত হ্যাঁ, হ্যাঁ। সম্মতি উনারা জানিয়েছেন। এখন ডিভোর্স করতে যদি চায়, তাহলে তো কাবিনের কত টাকার হয়েছে সেই প্রশ্নটা আসবে। না, যে কত খুবই টাকা কাবিন, উসুল দুঃখজনক, কত, উসুল কত, উসুল কত এটাও খুবই কিন্তু আসবে। দুঃখজনক। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত এরকম দুটো বখাটে ছেলে
বিএনপি এই পর্যায়ে চলে গেছে যে তাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করে। এটা বিএনপি মানে আমরা এটা নিয়ে ফান করছি, রাইট? মানে না কোন কিন্তু এটা পর্যায়ে মেনে নিয়ে নেওয়া গিয়েছে যায় না। হ্যাঁ, বিএনপিকে, হ্যাঁ, হ্যাঁ কোন পর্যায়ে নিয়ে গেছে। আর 270 দিন এটা অ্যাড করা হয়েছে। ধরেন আপনি যদি সংসদে পাশও না করেন, এটা অটো পাস হয়ে যাবে। এটা পৃথিবীর কোনো জায়গায় এরকম কোনোভাবে কোনো কিছু পাস হয় কিনা, এবং যেখানে এখানে যারা যে রাজনৈতিক দল 25টি রাজনৈতিক দল যারা সিগনেচরি, তাদের মধ্যে 18টি হচ্ছে নিবন্ধিত, যার আবার 5টি হচ্ছে এই অন্তর্বর্তীর সময় নিবন্ধিত, তার মানে মাত্র 13টি। টোটাল আমাদের 52টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে নির্বাচন কমিশনে। হুম, এবং বিএনপি যদি আপনি বাদ দেন, আপনি জামাতও যদি বাদ দেন, তাহলে বাকি যারা তারা আসলে কয় পার্সেন্ট মানুষের রিপ্রেজেন্টেশন করছে এখানে দেখেন, খুবই সামান্য। এবং বিএনপি হুম, বাদ হুম, দিলে আর হুম, কিছুই থাকে না, কিছুই আর থাকে কেউ না। নেই। হ্যাঁ, তাদেরকে আপনি কিভাবে একটি পার্টি হিসাবে এখানে ডাকছেন এবং 30টা 40টা রাজনৈতিক দল বলে ফেলছেন, এবং কোন রকম সংসদের তোয়াক্কা না করে আপনার সংবিধানের তোয়াক্কা করছেন, এই সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, নতুন সংবিধান আপনি বানাচ্ছেন, অথচ এই সংবিধানের যেটা চলমান আমাদের, সেই সংবিধানের আন্ডারে কিন্তু আপনারা ওথ নিয়েছেন, শপথ নিয়েছেন। সবকিছু মিলে আসলে এগুলো কিছুই না ইসমাইল ভাই, এটা হচ্ছে সময় ক্ষেপণ করা হচ্ছে, কিচ্ছু না। এই এত মূর্খ তাদেরকে মনে করবার কোনো কারণ নেই। আপনার সংবিধানটা আবার কে লিখেছে? আলী রিয়াজ। সে প্রথমে ছিল জার্নালিজমের প্রফেসর, পরে হচ্ছে পল সায়েন্সের প্রফেসর। আমি আজকে সকালবেলা উনার রিসার্চ আর্টিকেল গুলো দেখছিলাম যে কোথাও সংবিধান নিয়ে উনার কোনো অ্যাক্টিভিটিস বা কোনো রিসার্চ কিছু আছে কিনা, কোনো কাজ আছে কিনা। আমি কিন্তু উনার সংবিধান নিয়ে কোনো কাজ খুঁজে পাইনি। বা এটা আইন, বাংলাদেশেই করেছেন তিনি। বাংলাদেশ হ্যাঁ, থেকে এবং তিনি আইন নিয়ে গবেষণা হয় না যে করেছেন। ঠিক আছে উনি হয়তো পল সায়েন্সের টিচার, পরে হয়তো বা এটা নিয়ে কোনো কাজ ওনার রিসার্চের কাজ ওনার আছে। আমি আসলে কোনো আর্টিকেল এরকম কিছু পাইনি, রিসার্চ আর্টিকেলের কথা বলছি। তো তিনি নিজেও জানেন যে তিনি আসলে কতটুকুন বোঝেন। এই যে যে গোজামিল গুলো দেয়া হচ্ছে রোজ রোজ, এটা আসলে আলোচনা করবার জন্য, আমাকে ব্যস্ত রাখবার জন্য। এই আলী রিয়াজ আমেরিকার নাগরিক, মোহাম্মদ ইউনূসও তাই। উনি রেড পাসপোর্ট নিয়ে, সরি উনি বিদেশি পাসপোর্ট নিয়ে উনি বাংলাদেশে গেছেন। উনি পরবর্তীতে কিন্তু পাসপোর্ট নিয়েছেন বাংলাদেশে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এই দুই বিদেশি সাথে আরো কয়েক বিদেশি, এরা মিলে আসলে একটা সময় ক্ষেপণ করছে। এদেরকে পাঠানো হয়েছে নির্দিষ্ট একটি এজেন্ডা দিয়ে। আপনার কি মনে হয় যে সেই এজেন্ডা শেষ হয়ে গেছে? সেই এজেন্ডা এই ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে না তো, আরো বহু কাজ আচ্ছা, বাকি আছে। কাজে এটা চলবে, আচ্ছা। কোনো নির্বাচন হবে না, জি। কিচ্ছু হবে না। আচ্ছা। ওকে, 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 অনেক ধন্যবাদ রুমা আপা আপনাকে। আমি একটু দর্শক আমাদের প্যানেলিস্ট যিনি আছেন, আমি ওই যে প্যানেলে যিনি আছেন, তিনি কমেন্টস গুলো যদি একটু দেখিয়ে দিতে পারেন। আমি দর্শক করা আছে এস.এম. মুরসালিন আব্দুল মতিন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মুরসালিন একটা চলে গেছে। মুন্না যদি সরি মুন্না কি যেন মোহাম্মদ পারভেজ ভাইয়া টিকিট বাতিল করছে যে আসলে তা ফেরত যেতে পারবে না। আসলে আর ফেরত যেতে পারবে না। ওইজন্য আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আর ফেরত যেতে পারবে না। বেলা বিএনপির এহসানুল হক মিলনের বিদেশ গমনের নিষেধাজ্ঞার পর আমির খসরুর উপরেও নিষেধাজ্ঞা। জি, ধন্যবাদ আপনাকে আব্দুল মতিন। আমি তো মনে করি বিএনপি একটি রাজনৈতিক দল হতে পারে না। জি, ধন্যবাদ আপনাকে। নেক্সট উম এ এ রব কাজী ইসলাম বিদ্বেষী তকমা থেকে বেরিয়ে দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের আস্থা অর্জন করাই এখন আওয়ামী লীগের প্রধান চ্যালেঞ্জ। এখন কার জন্য এটা সমস্যা? আচ্ছা, মোহাম্মদ খন্দকার ও ওয়াহিদুজ্জামান, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, ওরা মাফিয়া চক্র। ধন্যবাদ আপনাকে। তারপর পথিক, বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। বঙ্গবন্ধু হত্যার পটভূমিতে জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ, নেজামে ইসলাম লোকদের নিয়ে দল গঠন করেছিল। ধন্যবাদ আপনাকে পথিক। পথিক আরেকটি বলেছেন যে নির্বাচন নিয়ে কথা বললে আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বৈধতা দেয়া হচ্ছে কি? জি, ধন্যবাদ আপনাকে। লাবণী বেগম, নৌকা না থাকলে ভোট দিতে যাব না। জি, ধন্যবাদ আপনাকে। আম পথিক, ক্ষুদ্র, ক্ষুদ্র মিছিল করে নিজেদের জনবল ক্ষয় না করে প্রয়োজন জামাত শিবির থেকে রাজনীতি ও কৌশল শিখুন। এবং প্রয়োজনে অল অন এ সাডেন হিউজ বিগ পুশ। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি ২ নেতাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। সেটি আমরা বলেছি। বাংলাদেশ, ইউরোপ, আচ্ছা, বাংলাদেশ ইউরোপটা দিয়ে দাও। শ্রেষ্ঠ মোহাম্মদ মুরসালিন, মোহাম্মদপুরের কৃতি সন্তান খোকন ভাই। খোকন ভাই, আচ্ছা, মোহাম্মদপুর
আচ্ছা, বাংলাদেশ ইউরোপ। ডাস্টবিন শফিক বলছেন নন কমপ্লায়েন্ট কারখানা বন্ধ হওয়া দেশের জন্য খুব খারাপ কিছু নয়। আচ্ছা, ঠিক আছে। ডাস্টবিন শফিক উনি বলছেন অনেক ধন্যবাদ। আমিরুল রুবেল, নাটকীয় নির্বাচন কি আসলেই হবে? জি, 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 সেটা নিয়ে আলোচনা হচ্ছে। মুন্না আবার পরবর্তীতে সবকিছু দেখাবা, আমরা কমেন্টস গুলো আরকি। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমি এখন শাহিদ সাহেব আপনার কাছে আছি। খোকন সাহেব, আপনার কাছে যে প্রশ্ন, বিএনপি কি তাদের সরলতা দেখিয়েছে? দেশটা একটা গুছানো হোক, তারা জুলাই সনদ-টনদ সমস্ত কিছু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিলে কাজ করেছে এবং স্বাক্ষর করেছে, এক। আরেকটা হচ্ছে ৫ই আগস্টের যেই বর্বরতা, নৃশংসতা ছিল, সেখানে বিএনপি কি বলার সাহস রাখে যে আমরা মুক্তিযুদ্ধের দল এগুলো হতে দেব না, জামাত শিবিরের কার্যক্রম হতে দেব না, এই ধরনের তারা কি নিরাপদ থাকতে পারত? এরকম যেই ধ্বংসযজ্ঞ চলেছে, যারা আক্রমণ করেছে বাংলাদেশকে, যারা ক্ষমতা দখল করেছে, তাদের পক্ষে না গিয়ে কি বিপক্ষে গেলে তারা ভালো থাকতে পারত? জি। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে ৫ আগস্টের পর ২০২৪-এর পর মুক্তিযুদ্ধের স্থাপনা, মানে ইনক্লুডিং ৩২ নম্বরের বাড়ি থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যত স্থাপনা ভাঙা হয়েছে, তার যত প্রমাণ আমরা দেখতে পেয়েছি, তার সঙ্গে বিএনপি জামাত জড়িত। এবং মুখ্য ভূমিকায় ছিল এই বিএনপি। বাংলাদেশে গত এই ১৪ মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মুক্তিযোদ্ধাদের উপর যত নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, তার প্রত্যেকটি ঘটনার পিছনে আমরা খুঁজে পেয়েছি বিএনপিকে। তো সেই জন্য আমি কোনোভাবেই স্বীকার করতে রাজি নই যে বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান তাদের ছিল না। তারা অনেক বড় কথা বলে যে মুক্তিযুদ্ধে তাদের দলে নাকি মুক্তিযোদ্ধা বেশি। তো মুক্তিযোদ্ধা তাদের দলে বেশি যদি হতো, তাহলে ফজলুর রহমানের মতো লোক তাদের দল করতে পারছে না কেন? এটা একটা প্রশ্ন। শুধু তাই না, এ যাবৎকাল যতগুলো মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের স্থাপনা বা মুক্তিযুদ্ধ নিয়ে যত কিছু হয়েছে, তা নিয়ে কি বিএনপি কোনো প্রতিবাদ করেছে, কোনো বিবৃতি দিয়েছে? আপনি এই যে জুলাই সনদ, এটাকে আমি স্বীকার করি না, এটার প্রতি কোনো আমার আস্থা বিশ্বাস নেই। রুমা আপা ব্যাখ্যা করলেন যে একটা অসাংবিধানিক বিষয় নিয়ে আমরা কেন আলোচনা তো করছি। তো আপনার এই জুলাই সনদে কোথাও এক জায়গায় লেখা হয়েছে বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন সরকারি অফিসে স্থাপন করা হবে? এটা কিন্তু বিএনপি অপোজ করেছে। এটা নিয়ে বিএনপি স্পষ্টভাবে বলেছে এই বিষয়ে তাদের কোনো সম্মতি নেই। তাহলে বঙ্গবন্ধুকে তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে গেছেন। আমি আমার প্রোফাইলের ছবি ফেসবুকে একটা পিন করে রেখেছি যে বঙ্গবন্ধুর সামনে কিভাবে জিয়াউর রহমান পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। একজন রাষ্ট্রের মালিকের সঙ্গে আপনি সারা জীবন একজন কর্মচারীর তুলনা করে আসছেন। এখন তাকে আবার আপনার মুক্তিযোদ্ধাও দাবি করছেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার দাবি করছেন, আবার কখনো কখনো অযৌক্তিকভাবে স্বাধীনতার ঘোষণাও আপনারা বলে ফেলছেন। কিন্তু আপনার সেই দল, তার যে আদর্শের দল, আপনারা যে আদর্শ ধারণ করেন, সেখানে ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধা, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো লোকজনকে নিগৃহীত করা হয় সেই দল থেকে। আপনার মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়। ৩২ নম্বরে প্রথম যে আগুন দিয়েছে প্রথম দফায়, সেই আগুনটি দিয়েছিল একজন নোয়াখালীর যুব দল নেতা। সেই ছবি আমাদের কাছে আছে, আমরা দেখেছি, সেই প্রমাণ আমাদের কাছে আছে। সুতরাং যে কথাটি বলছেন আপনি, মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির আর কোনো সম্পৃক্ততা নেই। তারা মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান তার মন্ত্রিসভা গঠন করেছিলেন, স্বাধীনতা বিরোধীদের গাড়িতে স্বাধীন বাংলার পতাকা দিয়েছিলেন। তিনি পাকিস্তান থেকে মুক্তিযোদ্ধা বিরোধীদের বাংলাদেশে এনে তার দলে প্রতিষ্ঠিত করেছেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ২০০১ সালের পর ৪ দলীয় ঐক্য জোটের নামে স্বীকৃত রাজাকার, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে উনি জাতীয় পতাকা দিয়েছেন, গাড়িতে মন্ত্রিত্ব দিয়েছেন। সুতরাং সেই বিএনপি আবার নতুন করে মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষের শক্তির ভোট পাওয়ার জন্য নিজেদেরকে মুক্তিযুদ্ধ দাবি করবে। আবার তাদের ১ বছরের কর্মকাণ্ড মেলালেই তো পাওয়া যায় তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি। তারা জামাত, তাদের নেতারাই বলে যে জামাত আর বিএনপি একই মায়ের ২ সন্তান। তো এক মাটাকে, এই একটা মা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধিতা, সেই মুক্তিযুদ্ধ বিরোধীদের সন্তান তারা। সেই সন্তানদের আপনি এই মুহূর্তে এসে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ভাববারও সুযোগ নেই, এটা বলাটাও অনুচিত, এটা নিয়ে আলোচনাই করা অনুচিত। আচ্ছা, আলোচনা করলাম না, ঠিক আছে। নীল, ধন্যবাদ আপনাকে। আপনাদের ৩ জনের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন। মব সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব, নৈরাজ্য, এগুলো যেই দলগুলো চালাচ্ছে, এই নৈরাজ্যকারীদের নৈরাজ্য লুটপাট থামবে কিনা? ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ পারভেজ, তিনি বলছেন
এই স্পেলিং মিস্টেক আছে। না, না, এটা জুলাই না, এটাই সনদ মানুষ বলছে। হ্যাঁ, এটাই এটা মানুষ এখন এখানে বলছে। এটা জুলাই সনদ। জুলাই সনদ আচ্ছা হচ্ছে ইসমাইল মানে ভাই ঝুলে যে যাওয়া তো জুলাই রাখা হয়েছে। ঝুলে সনদ ও যাওয়া। জুলাই আচ্ছা, না রাখা আমি হয়েছে। মনে করলাম উনি জুলাই বানান ভুল করছেন। না, 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 আচ্ছা ঠিক জুলাই আছে মোহাম্মদ সনদ, পারভেজ জুলাই আপনাকে সনদ। তাই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপরে আর কিছু আছে আমাদের প্যানেল ভাই আর কিছু আছে আর অন্যরা ঠিক আছে। আচ্ছা এটা ফিক্সড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঝুলে গেছে এখন। তো এটাও ঝুলে গেছে। ঠিক আছে এটাও ঝুলে গেছে। হ্যাঙ্গিং ঝুলে গেছে। আচ্ছা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। রুমা আপা আপনার কাছে আসি। এখন যে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি মনে করেন বিএনপি সবসময় প্রতারিত হচ্ছে? এই নানানভাবে তারা সরকারের সাথে থাকতে চেয়েছে, সরকারের সাথে কাজ করেছে। দত্ত সরকার, ইসমাইল ভাই মনে হয় মুনাজাত কবুল হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও আমি একটা মুনাজাত দিয়েছিলাম, আল্লাহ তুমি হ্যাঁ, রহম হ্যাঁ। করো। ডক্টর ইউনূস সাহেব যেন স্পষ্টভাবে বলে দেন তিনি নির্বাচন হবে কি হবে না আমরা বাঁচতে চাই। দেশবাসী বাঁচতে চাই। উনি একবার বলুক খালি। দোয়া হুম। করছিলাম আজকে। উনি দত্ত সরকার দেখেছেন, সংকট দেখেছেন। জি। ধন্যবাদ আপনাকে। আমি রুমা আপার কাছে এখন যাই। বিএনপি কি আসলে প্রতারিত হয়েছে? এটা কি মনে হচ্ছে? তারা কি তাদের সরলতার কারণে আজকে বিপদে আছে? নাকি তারা টেকনিক্যালি নির্বাচনে যে ক্ষমতা যেতে চেয়েছিল সেখান থেকে তারা বিচ্যুত হয়েছে? একটু প্লিজ। একদম আসলে অতি লোভে তাঁতি নষ্ট সেই অবস্থা। মানে ক্ষমতায় যাবার জন্য মানে বিএনপি হেন কোনো কাজ নাই যে করতে পারে না। আমরা অতীতেও দেখেছি এবং এখন আসলে সেই নীতি তারা অবলম্বন করেছে এবং যার ফলে একটু ধরা খেয়েছে আপাত দৃষ্টিতে এখন মনে হচ্ছে। শেষ পর্যন্ত আমার কাছে মানে তারা যেভাবেই হোক নির্বাচনটা চায় এবং ধরে নিয়েছে যে যেহেতু আওয়ামী লীগবিহীন নির্বাচন, সো আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোট ওরা ভাবছে যে জামাতকে হয়তো দিবে না, তাদেরকে দিবে, সো তারা নির্বাচনে জিতে যাবে। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য এবং তার জন্য তারা যে কোনো কিছু করতে পারে। আমরা দেখলাম যে একটা নামকো আস্তে প্রোগ্রামে মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন এবং লন্ডনে যে সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে কি পরিমাণ মিথ্যাচার চোখে মুখে, মানে এত সস্তা মিথ্যা যে একটা ছোট্ট বাচ্চাও কিন্তু ধরতে পারছিল। প্রধানমন্ত্রী লন্ডনে আছেন, ওনারা বলছেন যে না তিনি দেশে নেই, মানে কি হাস্যকর, অথচ ওনারা আমরা লাইভ দেখছি, নিউজ দেখছি। তখন তারেক রহমানের সঙ্গে দেখা করে আসলেন। তারেক রহমানের সঙ্গে দেখা করে আসার ফলেই নেক্সট প্রাইম মিনিস্টারের সাথে দেখা করলেন। মানে এই ওই দেশের হ্যাঁ, প্রধানমন্ত্রীর ওরকম সাথে একটা না করে আসতে আসতে আগামী প্রধানমন্ত্রী। হ্যাঁ। ইউনূস যে পরিমাণ মিথ্যা কথা বলে আমি বুঝলাম না যে এরপরে বিএনপি তাকে বিশ্বাসটা করলো কিভাবে। মানে উনি তো কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে, ধরেন বক্তব্যে এখন একটা ইন্টারভিউতে একটা কথা বলছে আর একটা ইন্টারভিউতে উনি আরেকটা কথা বলছে। উনি এটাও বলে ফেলছেন মানে মানে হুঁশ নাই যে জনগণ ওনাকে 50 বছর থাকতে বলছেন, ওনার বয়স কত নিজের সেই হিসাবও নাই, বা এটা যে একটা অগণতান্ত্রিক কথা তিনি বলছেন এবং সেটা আবার তিনি মিডিয়াতে বলছেন। হ্যাঁ, এরকম একটা মানুষ তাকে বিশ্বাস করছেন। আমরা প্রথম থেকেই বলছিলাম যে অ্যাটলিস্ট বিএনপির কাছে এই প্রত্যাশাটা ছিল যে যে এজেন্ডা নিয়ে ইউনূস বাংলাদেশ দখল করেছে সেই এজেন্ডা আমাদের দেশের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, আমাদের স্বাধীনতার সাথে, আমাদের বা বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আমরা প্রত্যাশা ছিল যে মানুষের ন্যূনতম আকাঙ্ক্ষা, দেশের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা তাদের থাকবে। কিন্তু আমরা দেখলাম যে এই ইলেকশনে যাবার জন্য অথবা ক্ষমতা যাবার জন্য একের পর এক আপোষ করে যাচ্ছে ইউনূসের সাথে। এটা যদি না করতো, প্রথম থেকে যদি বিএনপি আওয়ামী লীগের সাথে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনে থাকতো, শরিক হতো, তাহলে কিন্তু ইউনূস আজকে এই অবস্থায় আসতে পারে না, এতদিন আসতে পারে না। এটা কিন্তু একটা উঠেছিল যে এখন ইলেকশন অনেক আগেই বিএনপি হতো আর আওয়ামী লীগের মধ্যে একটা সমঝোতা দরকার এবং তাহলে এই অপশক্তিকে মোকাবেলা করা এবং সম্ভব অলরেডি হবে। আমরা দেখছি যে ইউনূস কিন্তু কিছু কিছু ইনিশিয়েটিভ নিয়েছে যেটা দেশ বিরোধী। আমরা বলছি দেশকে বিক্রি করে দিচ্ছে। আপনি যদি আমাদের মানবিক করিডোরের কথা বলেন, আপনি যদি আমাদের চিটাগাং পোর্টের কথা বলেন, আপনি যদি আমাদের যে দারুচিনি দ্বীপ সরি সেন্ট সেন্ট মার্টিন। মার্টিন। সেন্ট মার্টিনের কথা যদি বলেন, তাহলে আপনি দেখেন যে সব মিলে মানে বাংলাদেশটা আসলে কোন পথে যাচ্ছে। আমরা তো যেটা আমরা আশঙ্কা করছিলাম সেটাই হতে যাচ্ছে। এই পর্যন্ত কিন্তু আসতো না যদি আচ্ছা বিএনপি আওয়ামী লীগ প্রথম একসাথে থেকেই থাকতো। হুম, 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 হুম। একসাথে আচ্ছা একটা ভিডিও দেখেছি আমি জানি না এটা কতটুকু সত্য। পার্বত্য অঞ্চলে ওখানকার যে একটা সংগঠন আছে কি জানি ইউপিডিএফ সম্ভবত। তারা সেনাবাহিনীর সাথে ডিবেট করছে। ওখানে তারা সেনাবাহিনীর ক্যাম্প করতে দেবে না। মানে আচার-আচরণে এগুলো বোঝা যাচ্ছে সেনাবাহিনীর ওখানে ভূমিকা রাখতে দেবে না। এটা কি উদ্দেশ্যে কেন কোন কারণে ঘটেছে আমি ঠিক অত ডিটেইল জানি না। আচ্ছা ঠিক আছে। আমি এখন মা হা খোকন সাহেব আপনার কাছে আসি। যেটা রুমা আপা বলেছেন ঠিক আছে। আচ্ছা একটু দুলাল মিয়া বলি, বিএনপি যদি গঠনমূলক রাজনীতি করত তাহলে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হতো না। জি, একদম। ধন্যবাদ আপনাকে দুলাল মিয়া। নেক্সট
সব ঝুলে যাচ্ছে আজকে। হ্যাঁ, সুমন এসসিএস পদ্মা সেতুর লোহার টন কি টন চুরি করে বিক্রি করে শেষ করে দিচ্ছে বিএনপি নেতারা। এটা নিয়ে আলোচনা করুন। আচ্ছা, অনেকে নাকি লোহার যা ছিল কোটি, কোটি টাকার বিক্রি করে দিয়েছে। সঞ্জয় মল্লিক এখন বিএনপি আওয়ামী লীগের শেষ ভরসা। বিএনপির আওয়ামী লীগের শেষ ভরসা। জি, ধন্যবাদ আপনাকে। তারপরে দর্শকও কিন্তু চিন্তিত। মানে দেশ হ্যাঁ, নিয়ে হ্যাঁ। চিন্তিত ভাবছেন এবং নানাবিধ কথা তারা বলছেন। কি হওয়া উচিত, কি হতে পারে সেই বিষয়টি এখন বলছেন পদ্মা সেতুর লোহার টন আচ্ছা বলছি এটা। ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতুর নাকি মাটির নিচে পলি জমে গেছে। আমাদের ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বললেন পদ্মা সেতু নাকি আর টিকবে না। ২-৪ বছর পর এটা বন্ধ হয়ে যেতে পারে। এরকম একটা আলাপ শুনেছি। আমি শুনেছি, নিজ কানে শুনেছি। উনি বলছে পদ্মা সেতু বন্ধ হয়ে গেলে নেক্সট কি আমাদের? হুম? কিভাবে কি করবে? বাহন নদীপথে কিভাবে ব্যবস্থা হবে? তবে আমরা একটা জিনিস মিস করছি। সেটি হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব গত ২০-৩০ বছর আমাদেরকে যা বুঝিয়েছেন, দেশবাসীকে যা বুঝিয়েছেন, গণতন্ত্র, নির্বাচন সম্পর্কে যা বলেছেন, এখন উনি যদি বেঁচে থাকতেন আমরা আবার শুনতে পারতাম দেশের এই মুহূর্তে কি অবস্থা। তিনি তো এখন সেই মানে তার বাকরুদ্ধ হয়ে গেছেন। এখন তিনি তার মানে অতীতে আমরা কি শুনেছি তার কাছে ন্যায়, নীতি, নির্বাচনের যে ব্যবস্থা সম্পর্কে তিনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছিলেন সেগুলো কি অসত্য ছিল সব। বিএনপি আওয়ামী লীগকে নামানোর জন্য ৫ই আগস্টের সন্ত্রাসীদের হাত মিলিয়েছে। আওয়ামী লীগকে নামানোর জন্য বিএনপি ৫ই আগস্টেও প্রমাণ করলো তারা আগেও রাজাকার ছিল, সাথে নব্য রাজাকারও। জি, শহীদা শারমিন লিরা। জি, ধন্যবাদ আপনাকে। লেটস প্লে মিথ্যাচার দিয়ে জামাত শিবির বিএনপি এনসিপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাঙালি সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। জি, দেশবাসী উদ্বিগ্ন, দর্শক উদ্বিগ্ন। জি, সোহেল সাহেব খোকন সাহেব জি। সরি আমি ভুল বলেছি। খোকন সাহেব আপনি একটু বলবেন রুমা আপা যে ব্যাখ্যা দিয়েছেন। আমাদের আজকের বিষয় ছিল নো ভোট, নো ভোট এবং বিএনপির বেহাল দশা। বিএনপির বেহাল দশা এটাও কি কোনো meticulous ডিজাইনের অংশ কিনা? মানে আমি ওই ইউনূস সাহেবেরটা বলছি না। ইউনূস সাহেব, বিএনপি মিলিয়ে, এনসিপি মিলিয়ে এটাও কোনো ষড়যন্ত্র কিনা? যে আবার জনগণকে দেশবাসীকে একটা দিল, বিএনপি আসলে ঠিকই আছে। মানে নির্বাচন করবে বা তারা ক্ষমতায় যাবে। এটা কোনো চক্রান্ত কিনা? না আমরা যেটা দেখছি এখন দৃশ্যত বিয়ে-শাদী নিয়ে যে আলোচনা হচ্ছে। জি। দেখুন আমি ২০২৪ জুলাই আগস্টের পর মানে ৫ আগস্টের পর আমার মনে হয় যে আমি ১ম একটি ইন্টারভিউতে বলেছিলাম যে বিএনপি আজকে যা শুরু করলো, যখন ৩২ নম্বর ভাঙা হলো, যখন মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা ভাঙা হলো, যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছিল, বিভিন্ন ধরনের রাস্তাঘাটে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে এই বিএনপিকে আওয়ামী লীগের কাছে আসতে হবে একটা সময় এবং সেটি খুব তাড়াতাড়ি আসতে হবে। তো আওয়ামী লীগও নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ৭১ এর পথে কাছে আসতে আসতে হবে। হবে। হ্যাঁ, রাইট, রাইট। এটা স্বীকার করতে হবে তো। হ্যাঁ, তো এটা এটা স্বীকার করতে তারা হবে যে কাউকে। হ্যাঁ, এখন এসে তাদের সেই উপলব্ধিটা তৈরি হয়েছে। তারা রুমা আপা যেটা বললেন যে তারা মনে ওই যে মনে সন্দেশ খাওয়ার একটা ব্যাপার আছে। তারা মনে ক্ষমতায় আরোহণ করে ফেলেছিলেন এবং তারা ভেবেছিলেন যে তারা খুব দ্রুতই বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠান হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আরোহণ করবে। তারেক রহমানকে আপনি বললেন যে নেক্সট প্রধানমন্ত্রী বাংলাদেশের। তো এরকম স্বপ্ন তারাও দেখছিল এবং তারা প্রধানমন্ত্রীর প্রোটোকল আপনি বললেন সেনানিবাসে তার জন্য গাড়িও কেনা হয়েছে। গাড়ি সামরিক কেনা হয়ে বাহিনীর গেছে। প্রোটোকল আছে। সেখানে এরকম অনেক হ্যাঁ, রাখা হয়েছে কন্ট্রোল অনেক রুম। ব্যাপার-স্যাপারই আছে এবং বিএনপির নেতারা সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করছেন কে কোন পদ নেবেন, কে কোন মন্ত্রিত্ব নেবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে দেশের মানুষ আজকে দেশের 80% মানুষ এই আ বিএনপির ১ বছরের এই ১৪ মাসের লুটতরাজ, বিএনপির এই সন্ত্রাসবাদ, এই মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা মুখ খুলতে শুরু করেছে। রুমা আপা যেটা বললেন যে নো ভোট মানে নৌকা নেই তো ভোট নেই। এটা মানুষের আজকে কথা হয়ে দাঁড়িয়েছে। কেন হয়ে দাঁড়িয়েছে? আমরা তো দেখেছি গত ১৪ মাসে তো আওয়ামী লীগ কোনো গণসংযোগ করেনি, কোনো প্রচারপত্র বিলি করেনি, কোনো মানুষের কাছে যায়নি, কোনো সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের কথা বলার সুযোগ হচ্ছে না। তারা জেলে, তারা পালিয়ে বেড়াচ্ছে, তারা আত্মগোপনে আছে। সেই দলটি কেন জনপ্রিয় হয়ে উঠছে? জনপ্রিয় হয়ে উঠছে কারণ বিএনপি নামক যে স্বপ্নটি বিকল্প ভাবা হয়েছিল আওয়ামী লীগ থেকে, তারা বুঝে গেছে যে তখন এই ভাই দলটি জনপ্রিয় ছিল, জনপ্রিয়তা আরো বাড়ছে। আমি সেটাই বলছি যে জনপ্রিয়তা তো অবশ্যই ছিল। আওয়ামী লীগের ভোট কমবে না। আওয়ামী লীগের ভোট ইতিহাসে কখনো কমেনি, বেড়েছেই। তো সেই আমি সেই জায়গা থেকে বিএনপিকে যারা বিকল্প ভাবছিল তারা এখন বুঝে গেছে যে বিএনপি বিকল্প মানে দেশটাকে শেষ করে দেওয়া।
কারণ বিএনপি অনেকেই যে আপনি আমাদেরকে কমেন্টস পড়ে শোনালেন দর্শকদের, অনেকেই বলেছেন যে বিএনপি কোনো রাজনৈতিক দল না। এই কথাটি আমি বারবার বলি। বিএনপি একটা লিমিটেড কোম্পানি, যে কোম্পানি মানে একদম উপজেলা লেভেল থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত এই কোম্পানির এক একজন মালিক আছেন, লিমিটেড কোম্পানির চেয়ারম্যান থাকেন, তারাই সবকিছু করেন। রাতে একজনকে পদ দিচ্ছেন, সকালে আবার সেই পদ কেড়ে নিচ্ছেন, সন্ধ্যায় আরেকটা পদ দিচ্ছেন, মধ্যরাতে দেখছি যে সেটা আবার নেই। এটি হচ্ছে বিএনপি। তো সেই রাজনৈতিক দলটির কাছে গোছানো ভাবে আপনি কি প্রত্যাশা করেন? তাদের কাছে প্রত্যাশা করার কিছু নেই। দেখেন, একটা মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ দলের চেয়ারপারসন, তারা সেটা, তার আবার একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। তো চেয়ারম্যান অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি দল চালাচ্ছেন। আবার তিনি এর প্রবাসী। মধ্যে হ্যাঁ, তিনি 17 বছর ধরে দেশে থাকেন না। এবং দেশে যারা আছেন তারা কি বলছেন না বলছেন, তারা সকালে এক কথা বলছেন, বিকালে আর এক কথা বলছেন, সকালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, রাতে রাজাকারের সঙ্গে খাচ্ছেন, বলছে ভাই, একই পেটের ভাই বলছেন। তো তাদেরকে নিয়ে যে তাদের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামলে দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা তো ছোট বিষয় নাই। আমার একটা প্রশ্ন বারবার আমার নিজের কাছেই আমি করি যে আচ্ছা, বিএনপি যে ক্ষমতায় আসতে চায়, বিএনপি ক্ষমতায় এসে এই যে তারেক রহমান, তার মতো একটা মানুষ, বিতর্কিত মানুষ, সে কিভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে? যে জেল জুলুমের ভয়ে বাংলাদেশে ফিরতে পারলো না। তারা বলছে, তার পার্টির নেতারা বলছে যে 5 আগস্টের বিজয়, তারেক রহমানের বিজয়, বিএনপির বিজয় তাদের হাত ধরে আছে। তো আমরা তো প্রত্যাশা করেছিলাম 6 আগস্ট সকালবেলা তারেক রহমান বাংলাদেশের মাটিতে নামবে। 14 মাসে বাংলাদেশে আসতে পারলো না। আজকে সর্বশেষ খবর আপনি আমি দুজনেই দিলাম যে টিকিটটা করেও নাকি ক্যান্সেল করা হয়েছে। তো উনি ভয় পাচ্ছেন কোথায়? ওনার যদি এত জনপ্রিয়তাই থাকে, দেশে যদি বিএনপির এতই জনপ্রিয়তা থাকে, এতই যদি সাংগঠনিক অবস্থা থাকে, উনি কিসের ভয়ে আসছেন না বাংলাদেশে? ওনার আসলে জনপ্রিয়তাও নেই, ওনার সাংগঠনিক অবস্থাও নেই। এটি হাওয়ার উপর চলছে, একটা পুরোপুরি কি বলে এটাকে, যে আবারও বলছি যে লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির কর্ণধার হিসেবে উনি কিছু মানুষজনকে নিয়োগ করেছেন, তারা এটাকে মোটামুটি পিটিয়ে, ঢোলফোল পিটিয়ে, দলের তারেক রহমানের ভাবমূর্তির ঢোলফোল পিটিয়ে, কালকে একজন বিএনপি নেতা, আমি এটা পোস্ট করেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রয়টার্সের ইন্টারভিউ, তো তার নিচে একজন বিএনপি নেতা লিখছে যে এরা শুধু জয়ের ইন্টারভিউ করে, কি শেখ হাসিনার ইন্টারভিউ করে, তারেক রহমানের ইন্টারভিউ কেন করে না? তো আমি আবার তাকে পাল্টা দিলাম যে সেই যোগ্যতা উনি বোধহয় অর্জন করতে পারেনি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আজকে মিডিয়াও তারা বায়াস, মিডিয়া কি বায়াস। আমরা পরিস্থিতির আপনি মধ্যে, যোগ্যতা নিয়ে মিডিয়া এখন মানে মিডিয়া, না, মানে না, হ্যাঁ, বলেন মিডিয়াও তারা বলেন। পারছে না। সুতরাং আওয়ামী লীগের পক্ষে কাজ আজকে করতেছে এগুলা। জি জি। হ্যাঁ, আজকে আমি বিবিসির একজন প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম। তো ভদ্রলোক আমাকে বলছিলেন, আমি বললাম যে আসলে তোমার ভিউ কি বাংলাদেশ নিয়ে? বাংলাদেশ পরিস্থিতি তুমি কেমন ভাবে দেখছো? তা বলে যে দেখো, বাংলাদেশের 5 আগস্টের মধ্য দিয়ে, দেখুন বিবিসি কিন্তু অনেকটাই আমাদের মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের একটা মোটামুটি অবস্থান আমরা এই 5 আগস্টের পরে দেখেছি। বিভিন্ন কারণে এটা বিতর্কিত ডকুমেন্টারি আমি পর্যন্ত একটু তারা অ্যাড প্রকাশ করবো করেছে। খোকন ভাইয়ের তো সাথে। সেখানকার একজন, হ্যাঁ, 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 তো সেই জার্নালিস্ট আমাকে বললেন যে দেখো, তোমার দেশে 5 আগস্টে তোমার দেশের স্বপ্ন শেষ হয়ে গেছে। 2024-এর 5 আগস্ট তোমার দেশের স্বপ্ন শেষ হয়ে গেছে। তা আমি বললাম না, বাংলাদেশে বিএনপি আছে, জামাত আছে, জাস্ট আমি জানতে চাই তার কাছে। তো উনি আমাকে বললেন যে দেখো, বাংলাদেশ যে ভিত্তির উপর দাঁড়িয়েছিল সেটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা, এবং সেই মুক্তিযুদ্ধের চেতনার উপর বাংলাদেশটাকেই সারা বিশ্ব, ইনক্লুডিং ভারত, বন্ধু হিসেবে স্বীকৃতি দিত এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করত। 5 আগস্ট সেই জায়গাটি থেকে বাংলাদেশ বিচ্যুত হয়ে গেছে, এখন আর বাংলাদেশের কোনো স্বপ্ন নেই। এটি তার বক্তব্য, আমি জি আমি জি। সেটি বললাম। তো বিএনপি বাংলাদেশকে গড়ে দেবে, বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে পুনরুদ্ধার করে দেবে, এটি আমি বিশ্বাস করি না। ওকে, ওকে। আমরা খোকন সাহেব আমি আপনাকে একটু ধন্যবাদ। আমরা অ্যাড করি ৩-৪ ইসমাইল ভাই। মিনিটের মধ্যে শেষ করব। আপনি বললেন ডেইলি নিউজ পোশাকের ডিজাইনার, ইঞ্জিনের ডিজাইনার, বিল্ডিং এর ডিজাইনার হয়, কিন্তু মহাজন ইউনূস যে বাটপারের ডিজাইনার তা বিএনপি। আচ্ছা, ঠিক আছে। মুন্না, বিএনপি, জামাত, শিবির, বিএনপি, এনসিপি কে সাধ্য ধানমন্ডি ভাঙা যদি সেনাবাহিনীর সুযোগ না দিত। আচ্ছা, বিএনপি, জামাত, এনসিপি এদেরকে সাধ্যকে, হ্যাঁ, সেনাবাহিনী তো সুযোগ করে দিয়েছে, সেই দিকে আমরা আর গেলাম না। সেনাবাহিনীর দিকে সবই তো হেরা। আব্দুল মতিন, জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি 2 কোটি হারিয়েছে, এখন তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে সারা দেশে স্বীকৃত। জি, আব্দুল মতিন সাহেব ধন্যবাদ। SRA বাংলাদেশ, আওয়ামী লীগের ভোট এখন আরো বাড়বে এবং বাড়ছে। ধন্যবাদ আপনাকে।
তারপরে পথিক বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে। জি, ধন্যবাদ আপনাকে। এইভাবে দর্শকদের মতামত আমরা পাই না। তুমি দেখাইতে থাকো। অবশ্য কমেন্টস গুলো দেখাও। রুমা আপা, আপনি একটু এড করুন। ইসমাইল হ্যাঁ, ভাই, সেটা ঝরাপাতা, আপনি যে ভিডিওটা দেখেছেন সেটা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বর্মাছড়ির সেনাবাহিনী সেখানে একটা অস্থায়ী সেনা ক্যাম্প করার জন্য চেয়েছিল, কিন্তু তারা করতে দেয়নি। আমি যেটা দেখেছি, করতে দেবে না এই ধরনের। এখন ফিউচারে কি হবে আমি জানি না। এইটাও কিসের লক্ষণ? এটাও যে সেনাবাহিনী ক্যাম্প করতে পারবে না, এটাও কিন্তু পারবে না ওই যে তো, পার্বত্যাঞ্চল পারবে না তো। আচ্ছা, পারলে তো আর যারা ইউনুসকে পাঠিয়েছে, ইউনুস যাদের প্রোডাক্ট, আসলে ইউনুসকে তো তৈরি করা হ্যাঁ, হয়েছে, হুম, তো হুম, তাদের তো স্বার্থ রক্ষা হবে না। আপনি একটা জিনিস দেখেন, একই দিনে এরকম স্বনামধন্য 3টি আন্তর্জাতিক মিডিয়া মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারভিউ নিয়েছে। সেটা কিন্তু মানে খুব সাধারণ বিষয় নয়, একই দিনে 3টা, এবং সামনে হয়তো আরো হবে। এটা কেন প্রয়োজন হলো? কারণ উনি অপরিহার্য। এখন তাদের কাছেও মনে হচ্ছে, যখন দেখছে যে বাংলাদেশটা অ্যাকচুয়ালি ইসলামী জঙ্গি তাদের দ্বারা আক্রান্ত এবং তাদের দ্বারা কুক্ষিগত হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওনারা বুঝতে পারছে যে বাংলাদেশ এটা তো আসলে কোনো মানে প্রগতিশীল মানুষ বা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাম্য হতে পারে না, সে যে দেশের মানুষই হোক না কেন, যে একটি দেশ বিলীন হয়ে যাবে জঙ্গিদের দ্বারা। সেই ক্ষেত্রেই কিন্তু এই যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলা তারা নোটিস করেছে, যখন নোটিস করে তারা বুঝতে পেরেছে যে জননেত্রী শেখ হাসিনা ছাড়া এই দেশটাকে উদ্ধার করবার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। যার ফলে তারা কিন্তু এখন, হ্যাঁ, এবং আপনি দেখেন যে 6টি মানবাধিকার সংগঠনের আগে দেখলাম যে তারা বিবৃতি দিচ্ছে। এই তারা যে বিবৃতি দিয়েছে, তাদের প্রত্যেকের সাথে একসময় মোহাম্মদ ইউনূস কাজ করেছে। আমি একদম ইয়ে করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, এবং তাদের কারো কারোর সাথে আমারও একটা কানেকশন ছিল, মানে কূটনীতিবিদ থাকার কারণে কাজ করার সুযোগ হয়েছিল। সো প্রত্যেকের সাথেই তাদের একাধিক প্রোগ্রামের সাথে সে যুক্ত ছিল। তাদের সিগনেটরি অনেকের সাথে মোহাম্মদ ইউনূস ছিলেন, যে এলজিবিটির সিগনেটরি সেও ছিলেন। তারপরেও কিন্তু তারা মুখ খুলতে বাধ্য হয়েছে। মানে পরিস্থিতিটা এমনই করুণ, এমনই খারাপ অবস্থা যে তারা যদি এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে এবং মোহাম্মদ ইউনূসের এই শোষণ শাসনের বিপক্ষে মুখ না খোলে, তাহলে তাদের যে আইডেন্টিটি, তাদের সে ক্রাইসিস তৈরি হয়ে যায়। সেই কারণে কিন্তু তারা মুখ খুলেছে। এবং -2 ফর্মুলার আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেটা প্রশ্নটা আসলে করেছিলেন খোকন ভাইকে, এই যে বর্তমানে এই বিএনপির সঙ্গে যেটা করা হচ্ছে, এটা আওয়ামী লীগকে তো মনে হচ্ছে তারা একটা সাইডে ফেলে দিয়েছে। এখন বিএনপিকে যদি সাইডে ফেলে দেওয়া হয়, তাহলে সে বিদেশি শক্তির বাংলাদেশ থেকে যা বা নেবার প্রয়োজন সেটা নেওয়াটা সহজ হয়ে যায়। কারণ যখন একটা নির্বাচিত সরকার থাকবে, তখনই কিন্তু এতটা সহজ না। অনির্বাচিত এই ধরনের শাসক থাকলে তখন কিন্তু তাদেরকে দিয়ে 9-6 যা ইচ্ছে তাই করা যায়। তো সেটাই আসলে মোহাম্মদ ইউনূসকে দিয়ে তারা করতে চাচ্ছে বলেই বিএনপি এখন রোষানলে পড়েছে। জি, জি, আমরা কি চাইতে পারি? আমরা তো চাইতে পারি বিএনপি এভাবে প্রতারিত না হোক। একটা দল যদি অন্তত দাঁড়াতে পারত, তারা চেষ্টা করছিল, কিন্তু বারবার তারা হোঁচট খাচ্ছে বিভিন্নভাবে, এবং ডক্টর ইউনূস সাহেবের এত প্রশংসা করেও ভালোবাসা পাচ্ছে না। বিএনপি রাজনীতি তো কারা এখানে করে ইসমাইল ভাই? এখানে বিএনপি রাজনীতি কারা করেছে, কারা করে? কোথা থেকে বিএনপি রাজনৈতিক দলের সৃষ্টি, এটা মাথায় রাখতে হবে। দেখেন, তাদের কি কোনো রাজনৈতিক প্র্যাকটিস চর্চা ছিল? তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আপনি দেখেন, বিভিন্ন আচ্ছা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন আর্মি অফিসার, বা বিএনপি দলটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেনাবাহিনীর মধ্যে। আওয়ামী লীগটা না, কারা? এখান ইসমাইল থেকে ভাই, আমরা তো শিক্ষা নিতে পারি। এত ভালোবাসা চর্চার দেখিয়েও, বিষয় ইসমাইল ভাই, প্রকাশ্যে চর্চার বিষয়। ইসমাইল এত ভাই, ভালোবাসা না, দেখিয়েও রাজনীতিবিদ ভালোবাসা হওয়াটা এত পেল না। সহজ না ইসমাইল ভাই, যতটা মানুষ মনে করে। একজন সচিব রিটায়ার করার পরে এমপি ইলেকশন করে ভাবে কি যে এটা খুব ইজি। ইট ইজ নট ভেরি ইজি থিং। আপনাকে কিন্তু এই চর্চার ভেতরে থাকতে হবে, ভেতরে ওই তাড়না থাকতে হবে। রাজনীতি একটা নেশার মতন, রাজনীতি জি, কোনো জব নয়। হ্যাঁ, এটা ইসমাইল চাইলেই ভাই, শুরু করতে পারে জি, না। জি, ইসমাইল ভাই, বলেন, আমি বলেন, আমি বলেন, 1 মিনিটে শেষ করে দেবো, যেহেতু আপনার বলেন, প্রোগ্রাম শেষ। বলেন, আপনি বলে যান। আমাদের 1 মিনিটই আমাদের বললেন। হ্যাঁ, আমাদের গ্রামে মাঝে মাঝে দেখবেন যে গ্রামের দিকে সাধারণত এটা ম্যাক্সিমাম হয় যে থানা বা কোর্ট কাছারিতে মামলা হয়। আমরা পত্রিকায় পড়ি যে প্রেমের আহ, ইয়ে করে, মানে কি বলে, যে প্রেমের প্রস্তাবে ধর্ষণের অভিযোগে মামলা। তো ব্যাপারটা হচ্ছে যে বিএনপির অবস্থা ঠিক সেই অবস্থায় চলে গেছে। তারা এই প্রেমের প্রস্তাবে
তারা প্রেমের প্রস্তাবে কখন দেখেন এই সরকারের বিরুদ্ধে এখন ধর্ষণের নারী মামলা নির্যাতনের করেন, মামলা দিতে পারে, নারী নির্যাতনের নারী মামলা। নির্যাতন, জি। এই মামলা তারা না করে বিয়ের বসে। আমি এটা নিয়ে খুব সংশয়ে আচ্ছা, আছি। ঠিক আছে। রুমা আপা আর কিছু? মানে আমি শেষ করে দেব এখন। হুম। ঠিক আছে। না, বিএনপি এখন এটা খুবই, পুরোটাই আমরা নাটক যদিও বা করছে। এটা নিয়ে জি। সবাই একটু ফান করছি, কিন্তু এটা খুবই অ্যালার্মিং। সো বিএনপি যদি এখনো এটাকে মানে নোটিস করে, বা এখনো যদি সে বুঝতে পারে, এখনো কিন্তু সম্ভব। আমাদের দেশটা একেবারে বিলীন হয়ে যায়নি, এখনো বিলীন হবার পথে। সো এবং এই মানে দেশের স্বার্থে আমাদের সমস্ত অতীতের যা কিছু ভুল ভ্রান্তি গ্লানি সবকিছু ভুলে যেয়ে দেশটাকে রক্ষার ক্ষেত্রে আমাদের মনে হয় শুধুমাত্র বিএনপি আওয়ামী লীগ না, বাকি যারা আছেন, বাম রাজনীতিবিদরা আছেন, একেবারে যারা কখনোই রাজনীতি করেননি, দেশের সাধারণ মানুষ তারা আছেন, ঐক্যবদ্ধ হয়ে ইউনূসকে হটানো, ইউনূসকে দেশ থেকে বের করা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তারপর আমরা Yes. ইলেকশন হবে নতুন করে, একদম তাই। তারপর যা হবার হবে। হ্যাঁ, একটা জাতীয় ওকে, ঐক্য খুব আমরা দরকার একটা বাংলাদেশে। সমাধানে একটা এসেছি। জাতীয় জাতীয় ঐক্য ঐক্যমত্য খুব স্বাধীনতার দরকার। পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে যারা অবশ্যই আছেন, স্বাধীনতার পক্ষের নেতৃত্বে। জি হ্যাঁ, অবশ্যই সেই জাতীয়তা সেনাবাহিনীর। অবশ্যই স্বাধীনতার তবে পক্ষের আমি নেতৃত্বে। অবশ্যই সেটাই হওয়া উচিত। বিএনপিকেও আমরা অবহেলা করা কোনো ঠিক হবে না। তারপরেও তো জামাত শিবির ওদের থেকে ভালো আছে। আমি আরেকটা কথা বলতে চাই, শুধু আমাদের আওয়ামী লীগ সরকারের সময় যেটা দেশের জন্য খারাপ হয়ে গেছে একটা জিনিস, সেটি হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে নির্বাচন করা। ঠিক আছে? আরেকটা হচ্ছে ৩ বাহিনীর প্রধান ৩ জন কিন্তু একই ব্যাচের। এটাও ভালো হয়নি। এটা একটু চিন্তা করা উচিত ছিল। একই ইয়ের, এরা একই, কি বলে সেনাবাহিনীর কথায়? একই ব্যাচমেট আরকি। একই ব্যাচমেট ব্যাচমেট। ৩ জন ৩ ডিভিশনের। এটাও ঠিক হয়েছে কতটুকু, এদের মেন্টালিটিও আওয়ামী লীগ সরকার বুঝতে পারে নাই। বিমান বাহিনীর প্রধান যিনি আছেন, নৌবাহিনীর প্রধান যিনি আছেন, এরাও কিন্তু নানান সমস্যায় জড়িত। মৌলবাদের সাথে সম্পৃক্ত, মৌলবাদকে হ্যাঁ। উস্কে দেওয়ার জন্য এরা সবাই জড়িত। এবং ওয়াকারুজ্জামান সাহেব হইল পুরো ব্রেইন ওয়াশড একজন মানুষ। এটা বুঝতে না, পারেনি। অনেকে কিন্তু আবার এটাকে আর্মি কুও বলে থাকে, সেনা কুও হ্যাঁ, তাহলে বলে আর্মি এটা থাকে 5ই আগস্টের রুমা ঘটনায়। আপা, এটা আওয়ামী এটা লীগ তো আমি হ্যাঁ, সেনা কু আমি বলে এটা থাকে। বলেছি আপনি জঙ্গি বলবেন যে সেনা। তাহলে তারা ক্ষমতায় নেয়নি কেন? ক্ষমতায় নেয়নি কারণ শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না, এটাও শর্ত আছে। মেটিকুলাস হ্যাঁ, ডিজাইন, এটাও হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন। ডিজাইন। এটা জঙ্গি সেনা অভ্যুত্থান। আমি এটাকে জঙ্গি বলি সেনা জঙ্গি সেনা অভ্যুত্থান, রাইট। অভ্যুত্থান। না, এইটা একদম কনফার্ম। এটা তো আর বুঝতে কারো অসুবিধা নেই। না, না, এটা হয়ে গেছে। এটা তো এটা আর তো কারো আমি বুঝতে নেই। এটা তো হয়ে হ্যাঁ, গেছে। এই এটা ভুলটা প্রুভ করেছে, হয়ে এটা আমি গেছে। ভুল এটা বলবো, প্রুভ এটা হয়ে ভুল গেছে। বলতে আমি কু শুধু হয়ে একটা গেছে কথা একটা। বলি, 5ই আগস্টে জি, যখন গণভবনে হামলা করা হলো, লুটপাট করা হলো, সেই হামলা জি। লুটপাটের ভেতরে একজন সেনা কর্মকর্তা ছিলেন। উনি একজন ব্রিগেডিয়ার র্যাঙ্কের ইঞ্জিনিয়ারিং কোরের। ওনার ওয়াইফকে আমি চিনি। তারা সবাই ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা, একটা ছেলে এক মেয়ে, তার বাচ্চা নিয়ে তারা গণভবনে গিয়েছেন এবং ওটা লাইভ করছিলেন তার ওয়াইফ। তো ওনার ওয়াইফ আমাদের হলের, আমাদের ব্যাচেরই, যার ফলে সেই লাইভটা আমি দেখেছিলাম। এবং তারা কি পরিমাণ উল্লসিত ছিলেন, হ্যাঁ, কে কি চুরি করছে সেটা তারা বলছিলেন। এই দেখো, এই চাচা চেয়ার নিয়ে যাচ্ছে। এবং ওনারাও হয়তো কিছু লুটপাট করেছেন, যেটা হয়তো বা লুকিয়ে রেখেছিলেন, বিনা কারণে তো আর গণভবনে যাননি। তো এই পরিস্থিতি যদি হয় একজন ব্রিগেডিয়ার র্যাঙ্কের কর্মকর্তার, তাহলে আর আমরা তো আসলে দেখেছি যে কিভাবে তারা এই জঙ্গিদের হাতে দেশটাকে ৩রা আগস্ট থেকে ছেড়ে দিয়েছে। যে ওরাই ভেঙেছে। সেনাবাহিনীর হ্যাঁ, কর্মকর্তারাই সবকিছু ভেঙেছে। এগুলো একদম। বলতে গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ, লাইফটা। সেটা এটা অন্য আমরা শুতে আমরা নিশ্চয়ই বলবো। অন্য শুতে আমরা বলবো। শেখ হাসিনার গণভবনে কি পেয়েছে সেটা নিয়েও একটা টক শো হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ, পেয়েছে? সেটাই। চেয়ার রাইট। টেবিল, এত হাঁস এত মুরগি চুরি আর করেছে, এত কিছু কু কু করেছে, অথচ হ্যাঁ, পেয়েছে কই দামি মাছ, কিছু ইলিশ মাছ, দামি কিছু কই দশটা যেন মাছ, শাড়ি। দেখাতে ইলিশ পারলো না। মাছ, কলমি হুম। শাক, পুঁই শাক, হ্যাঁ, হাঁস, টমেটো, এগুলো হাঁস, ছাড়া আর কি পেয়েছে? মাছ, হাঁস মুরগি, হ্যাঁ, হাঁস মুরগি খামার, কিছু বাক্স। আর সেটাই। ওইদিন যারা খেয়ে ফেলছে, লাঞ্চটা করেছে, ওইটা কিন্তু ভালো করছে যারা খাইছে, ওরাই লাভবান হয়েছে। ওরা একদম গণভবনের একদিন খাওয়ার, যে শুইছে সেও কিন্তু সফল। সেও গণভবনের বিছানায় একদম শুয়ে দেখলো। এই ছাড়া আর কারো বেনিফিট হয়েছে? কারণ বাজারে বিক্রি করছে হয়তো মাছ, তরকারি, এগুলো সেটা গেছে। আর অ্যালার্মিং এখন যেটি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে সেনাবাহিনীর ভিতরে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব নিয়ম বহির্ভূতভাবে জামাত শিবির, উগ্রবাদী যেসব সেনা অফিসার আছেন তাদেরকে তিনি প্রমোশন দিচ্ছেন। অলরেডি ৫-৬ জনকে দিয়েছেন। এবং যারা লিগ্যাল, যারা বৈধভাবে প্রমোশন পাওয়ার কথা, যারা ন্যায্য, যারা ডিজার্ভ করে, তাদেরকে প্রমোশন না দিয়ে তিনি জামাত শিবির পন্থী যারা আছেন, উগ্রপন্থী যারা আছেন, তাদেরকে প্রমোশন দিচ্ছেন। এইটা খবর পেয়েছি। যাই হোক, আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম। তার মানে এরকম একজন সেনাপ্রধান, যিনি সমস্ত আইন উপেক্ষা করে, সেনাবাহিনীর আইন উপেক্ষা করে সমস্ত কিছু করে যাচ্ছেন।
প্রচন্ড দাপটের সাথে এখন পর্যন্ত আছেন, নানান সমস্যায় জর্জরিত, না, কিন্তু তার কর্মকর্তাদেরই সিভিল আইনে গ্রেফতার করা হয়েছে, কোর্টে হাজির করা হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। সিভিল আইনে তার অধীনেই। ঠিক আছে? তিনি সেনাবাহিনীর যত ইতিহাস ঐতিহ্য আছে সব ধ্বংস করে ব্রিগেডিয়ারের কাছে, সাবেক ব্রিগেডিয়ারের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন। ছি, ছি, ছি। আচ্ছা, যাই হোক, সেগুলো নিয়ে এখন আর কথা বলব না, অনেক সময় হয়ে গেছে। খোকন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। রুমা আপা, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আরপি স্টেশনের পক্ষ থেকে বিদায় নিতে চাই। আরপি স্টেশন প্রতি সপ্তাহে প্রতিদিনই আয়োজন করে আমার অনুষ্ঠানটা। ইসমাইল ভাই, লজ্জা দিয়েন না, কি বলছে, কি লজ্জা দিলাম ভাইয়া? লজ্জা, হ্যাঁ, লজ্জার বিষয় আসলে। যাই হোক, আমরা আরপি স্টেশনের প্রতি সপ্তাহে আমার ভাগে পড়েছে, রোকেয়া আপা একদিন আমার জন্য রেখেছে এই শুক্রবার রাত ৯টায় বাংলাদেশ সময়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী শুক্রবারে যাতে আপনাদের সাথে দেখা হয়। আরপি স্টেশনের অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন, বিশ্লেষণ শুনবেন এবং আপনাদের মতামতগুলো আপনারা জানাবেন। রোকেয়া আপা, আপনাকেও আমাদেরকে, যদিও শসা টমেটো কোনো খাবারের ব্যবস্থা নাই, তবুও আমাদের খোকন সাহেব কিছু দেখলাম আমাদেরকে বঞ্চিত করে খেয়ে ফেলেছেন। তবে এটা উচিত না। ২ জন বঞ্চিত, আমার একজন আমার একটু গলায় সমস্যা হচ্ছিল তো,